কিংবা পরিবহন খাতের নৈরাজ্য বিন্দু মাত্র কমেনি, বরং বেড়েছে। গত শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় থেমে থাকা 3টি যানবাহন দুমড়ে মুচড়ে গেছে। এতে একই পরিবারের 4 জন সহ মৃত্যু হয়েছে 6 জন, গুরুতর আহত হয়েছেন 5 জন। ঠিক তার একদিন আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এভাবে প্রতিদিনই দেশে সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক পরিবার উজাড় হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। কিন্তু টনক নড়ছে না কারো, বরং গত 1.5 দশক ধরে যেভাবে রাজনীতিকরণ করে দেশের পরিবহন খাতে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল, ঠিক সেই প্রবণতা এখনো বিদ্যমান। প্রতিটি দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সড়ক কতটা অনিরাপদ, জনগণের জীবনকে কতটা ঠুনকো মনে করছে রাষ্ট্রযন্ত্র, পরিবহন মালিক ও শ্রমিকরা। বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার হিসাবে গত 1 দশকে 1.5 লক্ষের বেশি প্রাণ ঝরেছে শুধু সড়ক পথে। দুর্ঘটনার পেছনে চালকের অদক্ষতা, অতিগতি, ফিটনেস না থাকা, সড়কের প্রকৌশলগত ত্রুটির মতো প্রধান কারণগুলো চিহ্নিত হলেও এখন পর্যন্ত এসবের সমাধানে কোনো উদ্যোগই নেওয়া হয়নি অতীতের কিংবা বর্তমানের সরকার। ছাত্র জনতার গণ আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে 11,000 কোটি টাকা খরচ করে দেশের সর্বাধুনিক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তৈরি করা হলেও এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার তেমন নজর দেওয়া হয়নি। ফলে আধুনিক এই সড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত বছরের 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 23 ডিসেম্বর পর্যন্ত 1 বছরে এই সড়কের দুর্ঘটনা ঘটেছে 63টির বেশি। রিপোর্টেড আহতের সংখ্যা 80, মৃত্যু হয়েছে 26 জনের। এই অবস্থা দেশের প্রতিটি সড়ক মহাসড়কের। এমন একটি ভয়াবহ পরিস্থিতিকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সড়কে মৃত্যুর মিছিল প্রতিরোধের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নিরাপদ সড়ক চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞ বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। দর্শক, জানিয়ে রাখছি আপনি আলোচনায় যুক্ত হতে পারেন, মতামত জানাতে পারেন, রাখতে পারেন প্রশ্ন। এই জন্য ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। আলোচনায় যাবার আগে কিছু শিরোনাম দেখে নিতে চাই। শিরোনামগুলো দেখলাম, এবারে যাচ্ছি মূল আলোচনায়। জনাব সাইফুন নেওয়াজ, এই যে যে দুর্ঘটনাটি আপনি দেখলেন কিংবা আমরা দেখলাম, এর ব্যাখ্যাটা আসলে কি? ধন্যবাদ। ঠিক একই ধরনের দুর্ঘটনায় এর আগে একটা ঈদে আমরা দেখেছি, মনে আছে কিনা, যে একটা ব্রিজের কাছে একটা ট্রাক এসে নসিমুল করিমন সহ অনেকগুলো গাড়িকে একসাথে জাস্ট নিয়ে চলে গেলো। ওটাও ব্রিজের আগে, ঠিক এটাও কিন্তু একটা ব্রিজের টোল প্লাজায়। এখন প্রথম দিকে যখন ভিডিওটা আমরা দেখি বা আমি দেখি, আমার কাছে কয়েকটা হাইপোথিসিস আমার কাছে মনে হয়েছিল। একটা হচ্ছে যে বাসটা যেভাবে আসছিল, আমি ভিডিওটা একটু লং শট এবং ক্লোজ শট একটু থেমে দেখছিলাম যে আসলে সে তার বরাবর এসে যে টোল প্লাজাটা, টোলের যে লেনটা ছিল তার থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেনে সে আসছে, অর্থাৎ একটু বামে এসে সে থার্ড লেনে ঢুকে।
তো এখানে কয়েকটা হাইপোথিসিস ছিল, হয়তো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, কারণ যেভাবে সে যে একেবারে মানে কোন মনে হচ্ছে যেন একই স্পিডে আসছে, কিন্তু একই স্পিড আসছিল, সো কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, অর্থাৎ ব্রেক ফেল হয়েছে কিনা, সেটা একটা হাইপোথিসিস ছিল। সেকেন্ড হচ্ছে যে অনেক সময় যেটা কমন মিস্টেক অনেক চালকের, সেটা হচ্ছে যে মানে ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সেলারেটর চেপে দেয়, কমন মিস্টেক। এখন সেই হাইপোথিসিসটাও ছিল। থার্ড মানে হচ্ছে সেটা যদি মানে যে ড্রাইভ করছে তার যদি তার অভিজ্ঞতা কিংবা তার সে যদি স্বাভাবিক না থাকে, মাদকাসক্ত ছিল কিনা একটা ব্যাপার, ছিল কিনা সেটা একটা ব্যাপার ছিল। এবং থার্ড হচ্ছে যে সে যে স্পিডিং করছিল, সেই স্পিডিংটা আসলে তার আসলে নিয়ন্ত্রণ করার মতো স্পেসটা সে পাচ্ছে কিনা, কারণ সে স্পিডে এসে তার থামার জন্য যে ডিস্টেন্সটা পাওয়া দরকার সে যদি এটা না পায় তখন এটা সমস্যা। এখন জাস্ট দেখলাম যে চালক বলেছে, স্বীকারোক্তি দিয়েছে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, অর্থাৎ ফার্স্ট হাইপোথিসিসটা আর কি নাই। এখন চালকের তাহলে চালকের উপরে চলে আসে ব্যাপারটা, যে চালক হয় মাদকাসক্ত ছিল, হয়তোবা সে মানে পর্যাপ্ত সে কোনো ভুল করেছে, ভুল সংকেত দিয়েছে, সেটা হতে পারে, এবং এর জন্য আমরা চালককে দায়ী করেছি। এবং এর আগে একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঠিক কিছুদিন আগে মাঝিগাতি নামে একটা জায়গায় একটা ক্র্যাশ ইনভেস্টিগেশন করলাম, সেখানে যতটুকু তথ্যপত্র পেয়েছে তাদের আমি হিসাব করে দেখলাম যে ওই বাসের গতি ছিল 98, যেখানে এই সড়কে স্পিড লিমিট হচ্ছে 80। সো ওভার স্পিডিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। এবং ওভার স্পিডিং ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমি নিজেও যাতায়াত করেছি এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে, পুলিশ কিন্তু ফ্রিকুয়েন্ট স্পিড গান দিয়ে স্পিড মেজার করে গাড়িকে থামায়, কিন্তু আমি যতটুকু দেখেছি সবগুলো হচ্ছে ছোট গাড়ির জন্য। কোনো বাসকে আমি দেখি নাই যে তারা স্পিডিং এর জন্য আটকাচ্ছে বা দাঁড় করাচ্ছে, সব হচ্ছে ছোট গাড়ি, প্রাইভেট কার। আমি জানি, আমরা তো জানি যে বড় বড় বাস লাইনগুলোর সাথে একটা লিখিত চুক্তি আছে, জানি না এর পিছনে রহস্যটা কি, মানে অন্তত আমার চোখে পড়েনি, আমি জানি না মানে এই এক্সপেরিয়েন্স হয়তো সবার, যে ছোট গাড়ির ক্ষেত্রেই সব ফাইন, বাসগুলো চলে যাচ্ছে হাই স্পিড, ইভেন ট্রাকও। কারণ ছোট গাড়ি তো সেরকম কোনো সমিতিও নাই, ডেফিনেটলি সহজে ধরা যায় হয়তো, এবং ট্রাকের জন্য কিন্তু একই ব্যাপার। সো এই ওভার স্পিডিংটা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে আছে। এখন এই দুর্ঘটনায় যদি আমরা শুধু চালককে দোষী দেই, দোষী সাব্যস্ত করে যদি আমরা জরিমানা করি, ফাইন করি বা শাস্তি দিই, সর্বোচ্চ শাস্তিটাই দিই, এই ধরনের দুর্ঘটনা আগামীকালকে কমে যাবে না। কেন কমে যাবে না? দেখেন, ভুল হোক, স্পিডিং করুক, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে সে কোনো ব্রেক ফেল হোক, ব্রেক ফেলও তো হতে পারতো, ধরেন ব্রেক ফেল করে না, হতে পারতো তো। এই দুর্ঘটনাটা যদি এখানে না হয়, যদি ফর ইনস্ট্যান্স একটু ওই যে ভাঙ্গার কাছে কোনো বাজারে ঘটতো, ম্যাসাকার হয়ে যেত, যেভাবে সে চলে গিয়েছে, অনেকগুলো প্রাণ, মানে যদি সামনে 50 জন থাকতো একেবারে সে চলে যেত, তাহলে করণীয়টা কি ছিল? এখন ইঞ্জিনিয়ারিং ব্যাপার, যেমন টোল প্লাজায় ইউজুয়ালি যেটা হয়, যেহেতু গাড়িটা কমাতে হয়, আপনি একটু খেয়াল করে দেখবেন যমুনা ব্রিজে যখন টোল প্লাজা প্রথম দিকে যখন দুটো রাউন্ড অ্যাবাউট আছে উত্তর এবং দক্ষিণে, প্রায়শই প্রথম দিকে প্রচুর দুর্ঘটনা ঘটতো। কেন? কারণ স্পিডে এসে এই রাউন্ড অ্যাবাউটটা কিন্তু সে ওই করতে পারতো, সরাসরি ওই রাউন্ড অ্যাবাউটের উপর তুলে দিত। ঠিক সেম জিনিস টোল প্লাজাগুলোতে হয় কি, আমার গতি কমানোর জন্য আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হয়। ব্যবস্থাটা কিরকম? সাইন দিতে হয়। এখন সাইন তো চালক বুঝেও না, শুনেও না, মানেও না, তাহলে করতে হয় কি, স্পিড ব্রেকারও তো ওখানে দেওয়া যায়, গতি রোধকও দেওয়া যায় না, রাম্বল স্টেপ বলি আমরা, কিছুতে সতর্ক করা। থার্ড হচ্ছে যদি নিয়ন্ত্রণ হারায় কেউ, আপনি দেখবেন দেশের বাইরে সমস্ত আপনার হচ্ছে আপনার টোল প্লাজা বা কোনো ব্রিজের এন্ট্রিতে কুশনিং থাকে, অর্থাৎ অনেকগুলো টায়ার বা ড্রাম দিয়ে রাখে। ড্রাম কেন দিয়ে রাখে? কোনো কারণে কেউ নিয়ন্ত্রণ হারিয়ে যাতে স্বামীকে ধাক্কা দিয়ে এখানে থামাতে পারে। আপনি দেখবেন আমাদের টোল প্লাজাগুলোতে শুধু প্লাস্টিকের দুই একটা, তাও এটা অ্যাডভার্টাইজিং পারপাসে দেয়, অন্য কোনো কারণে না, দু একটা কোন দিয়ে থাকে, আর বাকিটা কংক্রিটের বোলাট। কেউ যদি নিয়ন্ত্রণও হারায়, সে কিন্তু গিয়ে যদি ওখানেও বাড়ি মারে, দেখা যাবে যে দুর্ঘটনা ঘটে কিন্তু প্রাণহানি দেখা আরো বেশি হচ্ছে। সো আমি যে দুর্ঘটনা ঘটেছে, আমরা আসলে কি প্রতিটা দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নেই না। দেখেন, একই সময় কিন্তু পৃথিবীতে আরো 2-3টা এয়ার ক্র্যাশ হয়েছে, খেয়াল করেছেন? কোরিয়াতে হয়েছে, কাজাকিস্তানে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, তারা শুধুমাত্র ওই পাইলটকে দোষী দিবে, তারা খুঁজে বের করে এই ধরনের দুর্ঘটনা কালকে আগামী বছর না ঘটার জন্য কি কি করণীয় ছিল, এটা কিন্তু তারা একেবারে ইন্টারন্যাশনালি ফিক্সড করে ফেলে। বাট আমার এখানে আমরা এতগুলো মানুষ মারা গেল, ঢাকা মাওয়া এক্সপ্রেস হইতে এই যে বললেন প্রায় এতগুলো মানুষ মারা যাচ্ছে বছরে, প্রত্যেকটা দুর্ঘটনা শুধু চালককে দোষ করে জেলে নিয়ে শেষ করে ফেলছি, কেসটা ক্লোজ করছি, কিন্তু এই ধরনের দুর্ঘটনা পরের দিন যাতে না ঘটে এটার জন্য কোনো মেজার নেওয়া হচ্ছে না। সো টোল প্লাজাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে কুশনিং দেওয়ার কথা, সেটা যদি আমি না দিই আজকে, বা যদি কোনো পর্যাপ্ত ব্যবস্থা না নিই, এই ধরনের দুর্ঘটনা আরও ঘটবে। খেয়াল আছে কিনা, কিছু আগে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু একটা বাস একেবারে আপনার উপর থেকে কাইন্ড অফ একটা ব্রিজে কিন্তু বাড়ি মেরে কিন্তু আপনার প্রায় 40-এর কাছে আহত এবং মারা গিয়েছিল। আমরা বলেছিলাম ওখানে গার্ড রেল দেওয়ার জন্য, এখনো কোনো গার্ড রেল কোথায়
কোথাও আমরা দেখি নাই কিন্তু। তার মানে আমরা আসলে ওয়েট করছি নেক্সট দুর্ঘটনার জন্য, আর কিছুই না। অথচ কিন্তু আমাদের এত বড় এত ইনভেস্টমেন্ট সরি এত একটা বড় ইনভেস্টমেন্ট আমাদের এখানে, এই ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য ব্যবস্থা নাই। মাত্র 55 কিলোমিটার সড়কে 11,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এটা মনে হয় বিশ্বের অন্যতম। এবং এত লোক মারা গেছে, আমি 11,000 কোটি টাকা দিয়ে কিন্তু একটা প্রাণ ফেরত আনতে পারবো না। এই যে চলে গেলো 6টা মাস, এই যে বাচ্চা, আমারও বাচ্চা আছে এই একই বয়সী, যখন পত্রিকায় পড়লাম আমার কাছে খুব কষ্ট লেগেছে। তো ব্যাপারটা সেরকম, একটা প্রাণ ফেরত আনতে পারবো না। অথচ যদি আমি এখানে দেখেন পুলিশের যে স্পিড গান, মজার ব্যাপার হচ্ছে কি জানেন, চালকরা না জানে কোথায় কোথায় আসলে পুলিশ চেকপোস্ট করে। মজার ব্যাপার আমি খেয়াল করে দেখেছি, ওরা কিন্তু বলে যে সামনে কিন্তু আছে বসে, অর্থাৎ চালক দুটো আইডিয়া হয়ে গেছে। ব্যাপারটা ছিল যে স্পিড গান না দিয়ে বলে দেয়, বা তারাও আসলে জানে, পুলিশও কিন্তু একটু আগে যে থাকে সে মোবাইলে বলে দেয়। তাহলে আমার প্রয়োজন ছিল, আপনি দেশে বাইরে দেখবেন এক্সপ্রেসওয়েগুলোতে স্পিড ক্যামেরা থাকে, ক্যামেরা কিন্তু ম্যানিপুলেট করা যায় না, বাট স্পিড গান ম্যানিপুলেট করা যায়। আমি যদি রিকোয়েস্ট করি, পরিচয় দিয়ে অনেক সময় চলে যায়। সো আমি মনে করি যে আমাদের দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য, যে দুর্ঘটনা দেখলাম এর আগে একই টাইপের দুর্ঘটনা যেহেতু আমাদের দেখার সুযোগ, ইনভেস্টিগেশন করার সুযোগ হয়েছে, আমি বলবো আমরা যদি এর ধরনের কোনো পদক্ষেপ না নিই, একই ধরনের দুর্ঘটনা আরো ঘটবে। ধন্যবাদ আপনাকে জনাব হারুন রশিদ। জি ধন্যবাদ আপনাকে। আসলে এখানে গত 10 বছরে 1.5 লক্ষের বেশি মানুষের প্রাণ হারিয়েছে সড়কে। জি, সড়ক দুর্ঘটনায় এত মৃত্যু সম্ভবত বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না কিংবা ঘটে না। দিনে দিনে মৃত্যুর মিছিল লম্বর হলেও কারো টনক কেন যেন নড়ছে না। আমরা এই স্টুডিওতে অন্তত শতাধিক এই সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু কেন যেন টনক নড়েনি কিংবা আমরা কোনো উদ্যোগ নিতে দেখিনি। কারণ কি? ধন্যবাদ। কারণ তো আমার পক্ষে বলা কঠিন। এখানে যারা রয়েছেন এর ভিতরে একদম 1, 2, 3, 4 জন একদমই সরাসরি সড়কের সঙ্গে যুক্ত। ইলিয়াস ভাই তো আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, আর একজন আন্দোলন করছেন, আর একজন তো প্রকৌশলী, আরেকজন রয়েছেন। আর আমরা মূলত সড়ক ব্যবহারকারী হিসেবে এবং সাংবাদিক হিসেবে আমি বিষয়গুলো দেখি। এখন আপনার কমছে না কেন? আপনি এই যে আমরা আলোচনাটা করছি, করার পর একটু আগেই সাইফুল যে কথাটা বললেন, তো পরবর্তী স্টেপগুলো তো নেওয়া হয় না, আমরা আরেকটি দুর্ঘটনার জন্য অপেক্ষা করি। তো এর দায় দায়িত্ব তো নির্ধারণ করা দরকার। তো দায় দায়িত্ব কিন্তু মানে নির্ধারণের কথা আমরা বারবারই বলি, কখনো চালককে দায়ী করি, কখনো সড়ককে দায়ী করি, কখনো বিআরটিকে দায়ী করি। আমরা কিন্তু শিফট করে দিই, একজনের দায় দায়িত্ব আরেকজন শিফট করে দিই। সেই জায়গা থেকে আসলে কোনো আমরা তো অ্যাকশনে যাই না। একটা হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের সড়কগুলার, যেটা বললেন আপনি একটু আগেই বললেন যে হ্যাঁ 11,000 কোটি টাকা 55 কিলোমিটার সড়কে প্রচুর খরচ করা হচ্ছে। তো এই খরচের জায়গাটা যদি আপনার অংশীজনের সাথে আলাপ করে, যারা এগুলো বোঝে, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় খরচগুলো করা হোক। এখন আপনি যে বললেন না, হিসাবটা দিলেন না, এইখানে পাশের দেশে কত লাগে আপনি হিসাব করেন না, এর অর্ধেক খরচে সড়ক হবে। তো এখানে একটা আপনার চুরির তো মচ্ছব আছে। সড়কের উন্নয়ন বলতে যা হয় সেটি হচ্ছে যেখানে আপনার চুরি করা যাবে, যেখান থেকে আমি অর্থ হাতিয়ে নিতে পারবো, সেই জায়গাগুলো অর্থ বিনিয়োগ করা হয়। সাইফুল সাহেব যেটা বললেন, ওইখানে যে কাজটা, ওই কাজটা কিন্তু খুব বেশি অর্থ করি না, অল্প একটু খরচ। ওইখানে আগ্রহ নেই, কারণ হচ্ছে ওই জায়গায় আমি অর্থ করি কিছু পাবো না। তো প্রত্যেকটা জায়গায় দেখেন বড় বড় সড়ক আমরা নির্মাণ করতে পারি, প্রয়োজনীয় সায়েন্টিফিক সাইন, অথবা যে একটু বললো যে আপনি নিজেই বললেন যে কি কি দেওয়া হয়, ওখানে রাবার দেওয়া হয়, এগুলো কিন্তু কম খরচের বিষয়, খুবই নাই বললেই হয়। অর্থাৎ যে কাজগুলো করলে আমাদের আর্থিক বিষয় নাই, সেই কাজে কেন জানি গভর্নমেন্টের আগ্রহ থাকে না, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের আগ্রহ থাকে না। আর আপনি যে হিসাবটা দিলেন যে আপনার 1.5 লক্ষ মানুষের মৃত্যু, আমরা সবসময় খুনের হিসাব করি, খুন দেখে আমরা। আপনি কি হিসাব করেন বাংলাদেশে খুনের চেয়ে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেশি? আপনার করোনার সময় আমরা কত কথা বলেছি, করোনার চেয়ে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেশি। আপনি কিভাবে মানুষ মারা গেল সেটার চেয়ে বড় ব্যাখ্যা একটা মানুষের মৃত্যু তো একটা ফ্যামিলির জন্য খুব বিপর্যয়কর। একটা আপনার সম্ভাবনা নষ্ট হয়ে গেল। ধরেন আমি যদি, বা আমার চেয়ে ইয়াং যারা, এই রনির মতো একটা ইয়াং জেনারেশন, খোদা না করুক, এরকম একটা ছেলে যদি সড়ক দুর্ঘটনায় মারা যায়, আপনি তার লাইফটা হিসাব করেন তো। আপনি যদি এর লাইফে এসে তার অর্জনগুলো আমরা হিসাব করি, তার এই লেভেল থেকে কত বড় ক্ষতি। রাষ্ট্র অথবা ওই পক্ষ কখনোই ক্ষতিপূরণ দিয়েছে? ক্ষতিপূরণের দাবিটা উঠছিল এরকম যে আপনি দেখেন এই সড়ক পরিবহন এবং এরা মিলে কিন্তু একটা ক্ষতিপূরণের সিস্টেম করেছে, একটা ফান্ড তারা ক্রিয়েট করেছে। কিন্তু আমি ওইভাবে চাই না। আমি চাই যে ক্ষতিপূরণটা দিতে হবে, সে রাষ্ট্র দিক, যে কারা জড়িত থাকুক তারা দিক। কিন্তু ধরেন 23 বছরের একটি শিক্ষিত যুবক, বিশ্ববিদ্যালয় পাস, সে যদি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়, তার পুরো লাইফের হিসাব করে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমি বলি সবসময় যে আপনি মৃত্যুদণ্ড এটি যে কার্যকরী হবে, তার চেয়ে এগুলো অনেক বেশি কার্যকরী হতে পারে, কারণ অনেক বেশি অর্থ কিন্তু তখন তাকে গুনতে হবে। ওই কোম্পানি কিন্তু একটি ঘটনায় বসে যাবে, তখন কিন্তু
সে অনভিজ্ঞ ড্রাইভার নিয়োগ করবে না। সে কিন্তু তার গাড়ি দেখেন ফিটনেস নাই গাড়ির, কিন্তু বিআরটিএ ফিটনেস দিয়ে দিচ্ছে এবং আমি কিন্তু জেনে শুনে সেটা নিচ্ছি, তখন কিন্তু আমি এটা নেব না। তখন কিন্তু আমি জানি এই গাড়িতে এই দুর্ঘটনা ঘটলে আমার যদি ফিটনেস, তখন তো প্রুফ হবে যে ফিটনেস নাই। আপনার বিআরটিএর ফিটনেস সার্টিফিকেট দেখাইলেই তো আমি ফিট না। যখন এই ঘটনা ঘটবে তখন তো ফিটনেস আরেকবার দেখতে হবে আসলেই ছিল কিনা। এটা দেখলে কিন্তু তখন আমি আসলেই ফাঁদে পড়ে যাব, দণ্ডের ফাঁদে পড়ে যাবো। এই দণ্ডটা আমরা সবসময় আমরা খেয়াল করি যে আমরা সবসময় যে কোনো মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই। ফাঁসি যেমন গুরুত্বপূর্ণ, অপরাধের জন্য অপরাধের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, তেমনি আমার জীবনটার যে গেল, একটা পরিবার যে পথে বসলো, একটা সম্ভাবনা যে নষ্ট হয়ে গেল, তার একটা আর্থিক ক্ষতিপূরণ হতে হবে। এটা তো অপূরণীয় ক্ষতি, কিন্তু তার একটা আর্থিক ক্ষতি নির্ধারণ করতে হবে। আমাদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা কয়টা গাড়িতে আছে আমি ঠিক জানি না, সেই জায়গাগুলো ক্লিয়ার করা হয় না। এই দেখেন ঢাকা, আমি একটা কথা বলি, আমি দূরপাল্লা বাদ দিই। আপনি দেখেন, আমি এই গভর্নমেন্টকে অল্প সময় দায় দিতে চাই না, তবুও 5 মাস ঢাকা সব আপনি দেখেন যে ওই যে ছোট ছোট গাড়ির কথা বললো, ছোট ছোট গাড়ি কেন ধরে জানেন তো? ওরা তো স্থায়ীভাবে মানে সিস্টেমেটিক ওয়েতে পয়সা দেয় না। প্রত্যেকটা বাস কোম্পানি, প্রত্যেকটা পরিবহন কোম্পানি তারা পয়সা দেয়। আমি বলি ওপেন, কাকে পয়সা দেয়? পুলিশকে পয়সা দেয়। কাকে পয়সা দেয়? বিআরটিকে পয়সা দেয়। আমি এই যে এখানে মোজাম্মেল ভাই আছে, তাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করি, ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে আমি দীর্ঘদিন ধরে যোগাযোগ করি, সাইফুল নিয়াজের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, সবার সাথে কথা বলে সবাই তোরা বলেন না, বিশেষ করে মোজাম্মেল ভাইরা যেটা বলেন যে এরা হচ্ছে একদম টাকা দিয়ে জিনিসটা হালাল করে নেয়। তো এর সাথে জড়িত পুলিশের, আপনি কি জানেন এই যে সড়কের পরিবহনের ভাগ কোথায় যায়? এখনকার আইজিপি সাহেব নেন কিনা আমি জানি না, আগের আইজিপি সাহেব পর্যন্ত এর কিন্তু স্টেপ বাই স্টেপ ভাগ দিতে হয়, এবং স্টেপ বাই স্টেপ এটা তো একটা বিশাল একটা অবৈধ ব্যবসা। সেক্ষেত্রে তাদের কাছে মানুষের জীবন, মানুষের প্রাণ, আপনি বিআরটিএ একটা কথা বললেই সে নানা হিসাব নিকাশ দেখায়। তো বিআরটিএ কোনোদিনও কিছু এফেক্টিভ কিছু করেছে? সে বলে আমার জনবল নাই। তো জনবল নাই আমরা কত বছর শুনবো? আপনি দেখেন এই যে স্পিড গানের কথা বলছেন, যে ক্যামেরা লাগালে কি সমস্যা ছিল? আপনি যদি 11,000 কোটি টাকা এই হাইওয়েতে খরচই করতে পারেন, তো সঙ্গে ক্যামেরা মানে জি, এর তো অর্ধেক টাকা তো চুরি না করলে তো এই টাকা আরো দ্বিগুণ রাস্তা হইতো, দ্বিগুণ জিনিস হইতো। আর যে জিনিসটা হচ্ছে, এখন আপনি পার্সোনাল লেভেলে চলে আসেন, যে প্রাইভেট কারটা চালায়, আপনি খেয়াল করেন ওই যে কয়েকটা সড়কের কথা বললেন না, খুব ইন্টারেস্টিং। এর আগে একটা হয়েছে 10-12টা গাড়ি একসঙ্গে, ওইখানে মৃত্যু হয়নি। এই যে এখানে তখন তারা এই বিশ্লেষণ যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা বলছিলেন যে ওইখানে প্রয়োজনীয় সাইন নেই, রাস্তায় ওখানে ত্রুটি আছে। তারা বিশাল এক রাস্তা তৈরি করলো। আমি তো এক্সপার্ট নই, এই রাস্তায় কিভাবে বাঁক নেবে এটা কিন্তু আর দেখা হয় না না যেখানে ওই মানে কাজটা পাওয়া পর্যন্ত। আচ্ছা, আপনি তো জানেন এই সড়কগুলার, আমি নাম বলছি না, এই সড়কগুলার এই হাইওয়ে, আপনি জানেন একটা কোম্পানি গত কত বছর ধরে করে, আমি নাম বললাম না, গত 15 বছরের আগে ধরেন, গত 5-10 বছর হিসাব দিই, একটা কোম্পানি কি করা হয়েছে আপনি জানেন? এই হাইওয়ে এবং এই যে আপনার এক্সপ্রেসওয়ে এমন ভাবে টেন্ডার ডকুমেন্ট ঠিক করা হয়েছে যে ওই কোম্পানি ছাড়া আর কেউ কাজ পাবে না। আমি এটা নিয়ে ইনভেস্টিগেটিভ কিছু কাজও করছি, সেখানে মানে এমন ভাবে ঠিক করেছে ওরাই কাজ পাবে। এটা বিদেশি কোম্পানি, কিন্তু লোকাল এজেন্ট এখানকার। এই যদি হয় সড়ক উন্নয়নে মচ্ছব, তাহলে মানুষের জীবন কিভাবে রক্ষা পাবে? না, মানুষের জীবন কি আসলেও প্রয়োজনীয় না? তো সেখানে প্রয়োজনীয় থাকলে কি আপনার এটা ঘটতো? গত 15 বছর যা ঘটছে মানুষের জীবন, এই বিষয়টা নিয়ে পরে আমি আপনার কাছে আবার আসবো। জনাব ইলিয়াস কাঞ্চন, ধলেশ্বরী টোল প্লাজায় 6টা মানুষ প্রাণ হারানোর পর জানা গেল ঘাতক বাসের ড্রাইভারের লাইসেন্স ছিল না, অনেক আগেই শেষ হয়ে গেছে, এবং মানে চালকের যে লাইসেন্সের মেয়াদ 2 বছর আগে শেষ হয়ে গেছে, এবং গাড়ির কোনো ফিটনেসই ছিল না। তো প্রতিটি সড়ক দুর্ঘটনার পরে এমন তথ্য আমরা জানতে পারি। আপনি যদি একটু চোখ বন্ধ করে মনে করেন, দেখবেন এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে একই চিত্র, যে 2 বছর আগে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স শেষ হয়েছে এবং ওই গাড়ির ফিটনেস সার্টিফিকেট ছিল না, এবং কত বছর ধরে ছিল না সেটাও কেউ কোনো কিছু জানে না। তো এই যে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক সড়ক দাপিয়ে বেড়াচ্ছে, এটা নিয়ে বহুবার কথা হয়েছে, আইন হয়েছে। সে আইনের প্রয়োগের ক্ষেত্রে কী হয়েছে আপনি খুব ভালো মতো জানেন। তো এই চিত্র কি আমাদের চেঞ্জ হবে না? এই চিত্রে কি কোনো চেঞ্জ আসবে না? শোনেন, মিশুক মনির যে মারা গেছে, সেই যে বাস, তারও কিন্তু 5 বছর কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছিল না। 5 বছর ধরে সড়কে গাড়ি চালাইছে মিশুক মনিরের ড্রাইভার। তার মানে তার কোনো কিছু প্রবলেম হয় না। কখন প্রবলেম হয়েছে?
যখন সে মিশুক মনির সহ আরো কয়েকজনকে মারছে তখন আমরা জানতে পারছি। তো এইবারও কিন্তু যেটি বলতেছেন, যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা গাড়ি সম্পর্কে জানি এবং চালক সম্পর্কে জানি, তার আগে কিন্তু জানি না। এখন এই যে জানি না, এখন কতগুলো গাড়ি এরকম আছে যে গাড়িগুলোর ফিটনেস নাই, যে গাড়ির চালকের ফিটনেস নাই, এটা কি আমরা জানতে পারতেছি না। কেমনে জানতে পারবো? যতক্ষণ পর্যন্ত বাকি গাড়িগুলো যদি দুর্ঘটনা না ঘটায়। আচ্ছা, এখন ঘটনা হলো গিয়ে যে অনেকগুলো ফোন আসলে আপনার কাছেই অপেক্ষা করছে, আমরা একটি ফোন নিয়ে আচ্ছা, ঠিক দর্শক আছে, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মমিনুল ইসলাম বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ অধ্যাপক, উনি সহ সম্মানিত আলোচক বিন্দু নিকট, যে আমরা যখন কোনো টোল প্লাজার কাছাকাছি যাই তখন প্রত্যেকটা গাড়ি ম্যাক্সিমাম ড্রাইভারের টেন্ডেন্সি দেখি খুবই স্পিডে এসে যেখানে টাকাটা দেওয়া হয় ওইখানে এসে দ্রুত ব্রেক করা খুবই স্পিডে। আমার প্রশ্নটা হচ্ছে, এটা 500 মিটার দূরে একরকম স্পিড থাকবে, এটা যখন 400 মিটার কাছাকাছি আসবে তখন একরকম থাকবে, আরো কম 100 মিটার, এই পর্যায়ক্রমে। এটা যদি থেকেও থাকে তাহলে এটা মনিটরিং করা হয় না কেন? যারা এটা ভায়োলেটস করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না কেন? এক। আরেকটা প্রশ্ন আমি অন্য একটা বিষয় নিয়ে বলতে চাই, যে আমাদের কদিন আগে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড হয়েছে, এই বিষয়টা কি বিগত সরকারের মতোই এখন কোন মিডিয়ায় সেরকম আলোচনা দেখতে পাচ্ছি না? এটা কি ঢেকে দেওয়ার মতো একটা প্রক্রিয়া নাকি? জি, যদি একটু দয়া করে জি আপনার প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজবো। ইলিয়াস কাছে বলছি। আমিও কিন্তু এই কথাগুলি বলছিলাম যে অন্য গাড়িগুলো যতক্ষণ পর্যন্ত দুর্ঘটনা না ঘটাবে ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না, এবং কতগুলো গাড়ি মানে সড়কে চলছে যার ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, সেটাও আমরা কিন্তু জানি না, কিন্তু সেগুলো কিন্তু চলছে। কিন্তু এখন উনি যেটা প্রশ্ন করলেন যে ওটা কেন মনিটরিং কেন হচ্ছে না, আমাদেরও তো একই কথা। আমরা তো এই 32 বছর ধরে আমি তো একই কথা বলতেছি যে এইরকম আনফিট গাড়ি এবং আনফিট চালক যদি থাকে তাহলে দুর্ঘটনা ঘটবে না। এটা কেন আমরা কি করে আশা করি? এটা তো নিয়ম, সিস্টেমের বাইরে যদি আমরা যাই তাহলে তো হয় না। তা এখন সিস্টেমটা যেটি হলো গিয়া যে একটা সিস্টেম বাংলাদেশে ঠিক আছে, এই পর্যন্ত যত সরকার, সেটা আপনার ইন্ট্রিম সরকার সহ যত সরকারকে আমি দেখেছি আর কি, সব সরকারের ওই যে রসুনের বলে না যে এক জায়গা মানে গিয়া স্থিতি হয় তাদের ওই পিছনটা, তো এদের কিন্তু সব একই রকমের। কিন্তু গতকালকে দেখলাম যে আমাদের উপদেষ্টা যিনি আছেন সড়কের, উনি বিআরটিএ-কে কয়েকটা নির্দেশনা দিয়েছেন। এখন এই যে নির্দেশনা কিন্তু আমরা এর আগের ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে বিএনপি সরকার, সমস্ত সরকারকেই কিন্তু দেখে আসছে এরকম নির্দেশনা দেয়। নির্দেশনা দেওয়া এক জিনিস, আর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য, মনিটরিং করার জন্য সেটা কিন্তু আরেকটা জিনিস। এখন উনি যে নির্দেশনা দিয়েছেন, উনি কি জানেন যে এরকম ভাবে আমি আজকে যে কথাগুলো বললাম যে কতগুলো গাড়ি আনফিট চলতেছে, কতগুলো ড্রাইভার আনফিট চলতেছে, সেটা কি তার কাছে কোনো তথ্য আছে? যদি ওনার কাছে তথ্য যদি না থাকে তাহলে উনি কি নির্দেশনা দিলেন? ঠিক না? প্রথম কথা হলো যে তার কাছে তথ্য থাকতে হবে, জেনুইন একটা তথ্য থাকতে হবে, এবং সেই তথ্যের উপরে ভিত্তি করে তাকে একটা কার্যক্রম নিতে হবে, এবং সেই কার্যক্রমটা শুধু নিলেই হবে না, সেই কার্যক্রমটাকে মনিটরিং করতে হবে। কারণ হলো গিয়ে যে আমরা যারা বাংলাদেশি মানুষ যারা আছি তারা কিন্তু শুধু মানে বলি এবং বলার পর তারপরে আমরা কিন্তু কাজটা হচ্ছে কিনা সেটা আমরা দেখি না। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আমাদের চরিত্র এমন একটা, আমি এই 32 বছর ধরে আমি কিন্তু বলবো, আমরা এখানে যে কজন বসে আছি আমরাও কি সড়কে প্রত্যেকেই কি সত্যি কথা বলতে আমার সন্দেহ আছে যে আমরা নিজেরা মানে সেটা আমি বাদ দিয়ে কিন্তু আমি কিন্তু মানি, এটা আমি নিয়ে বলতেছি, কিন্তু আমি বলতে চাই যে যারা এখানে আছেন তারাই কি মানেন কিনা। সড়কে চলার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা নিয়ম মানি কিনা, এটা হলো গিয়ে একটা কথা। তার কারণ হলো গিয়ে যে এটা বাঙালি একটা চরিত্র, আমরা বলতে খুব ভালোবাসি, করতে ভালোবাসি না। আরেকটা জিনিস যেটি হলো যে আইনের কথা যেটি বললেন
যে আইনটি আমি চেয়েছিলাম 2018-তে, যে আইনটি আমি চেয়েছিলাম সড়ক পরিবহন এবং সড়ক নিরাপত্তা আইনটা, সড়ক নিরাপত্তাটাকে কিন্তু তারা পাশ করে না। এখন এই যে বললো গার্ড রেল লাগানো, এই যে বললেন আপনার স্পিড কমানোর জন্য ব্যবস্থা নেওয়া, এটা তো আপনার আইনের মধ্যে নাই কোনো আইন। এই যে এখন যে সড়ক পরিবহন, সেই সড়ক পরিবহন আইনের মধ্যে কিন্তু বিষয়টা নাই, সেটা ছিল কিন্তু সড়ক নিরাপত্তা আইনের মধ্যে ছিল। কারণ সড়ককে নিরাপদ করার জন্য যেটি বললো যে একটা মানুষের জীবন চলে গেল, সে তো আর ফেরত আসলো না, তার এই যে ড্রাইভারের শাস্তি দিলেন কি দিলেন তাতে কি যায় আসে, তার কিছু যায় আসে না। কিন্তু আমাদের তো সড়কের মধ্যে জীবন বাঁচাতে হবে, সেই জীবন বাঁচানোর জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সেটা যে আইনের মধ্যে থাকতে হবে, সেই আইনটাকে যে মানে বাদ দিয়ে দিল। এখন যে সরকার আছে সেই সরকারকেও আমি কিন্তু সেই আইনের ব্যাপারে বলতেছি, তারা কি আমাকে এই পর্যন্ত এই 5 মাসে কিন্তু কতজনের সঙ্গে তো এরা কথা বলছে, কিন্তু আমাকে কিন্তু আমি তো মনে করি এই 32 বছরে বাংলাদেশের সড়ক নিরাপত্তা কাকে বলে এই ধারণাটা তো অন্তত আমি দিয়েছি। তো তাদের তো একটু সময় হয় না কিন্তু আমাকে ডেকে নিয়ে তারা আলোচনা করা, কি করা দরকার ইলিয়াস সাহেব একটু বলেন, বললে পরে কি ওদের প্রেস্টিজ কমে যায় কিনা আমি জানি না আর কি। তো সেই বিষয়গুলো আর কি মানে তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার সঙ্গে কোনো নেগোসিয়েশনই করে। জি ধন্যবাদ আপনার কাছে, পরে আমি আবার আসবো। মহিউদ্দিন রানী, আপনি তো সমাজ ও রাষ্ট্রের নানান অসঙ্গতি নিয়ে নিয়মিত আন্দোলন করছেন, কাজ করছেন। আপনি সড়কে ক্রমাগত দীর্ঘায়িত হওয়া এই মৃত্যুর মিছিলকে কিভাবে দেখছেন? আপনার মানে আপনার পর্যবেক্ষণটা কি? এখানে দীর্ঘ সময় যাবৎ এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে অ্যাক্টিভিজমের চর্চাটা খুব প্রগাঢ়ভাবে আমি অনুভব করছি। তো আমাদের দেশটায় আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে, সব কিছু অবজার্ভ করলে আপাত দৃষ্টিতে দেখা যায় যে এই দেশটায় যে আমরা এতদিন যাবৎ শুনেছি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, স্ট্রাকচার উন্নয়ন, আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই উন্নয়নটা আসলে জনদুর্ভোগ মানে দুর্ভোগটা দূর করার জন্য উন্নয়নটা করা হয়নি বা পরিকল্পনাই করা হয়নি। এই টোটাল উন্নয়নটা বা যেইটা আমরা দেখি আপাত দৃষ্টিতে, এই উন্নয়নটা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা মানি মেশিন, যেখান থেকে একটা গোষ্ঠী বা কমিউনিটি তারা হচ্ছে কি অর্থ উপার্জন করার জন্য, মাইনিং করার জন্য এই প্রকল্পগুলো তৈরি করেছে, যেখানে আসলে মানুষের কোনো লাভ নাই। এটা হচ্ছে মানুষকে জিম্মি করে যাতে হচ্ছে আরও বেশি উপার্জন করা যায়, সেই জন্য এই প্রকল্পগুলো করা হয়েছে, যেটা আমরা আসলে দেখি। এই জন্যই আমাদের এত হতাশা, এত হচ্ছে দুঃখ, এই দুঃখ বেদনা জর্জরিত মন থেকে আমাদের বুক থেকে কথা বের হতো, আন্দোলন বের হতো, স্লোগান বের হতো। হ্যাঁ, তো সেইখান থেকে আমাদের এতক্ষণ যেই আপনাদের সবার কথা শুনছিলাম, সাইফুল স্যারের কথা শুনছিলাম, ইলিয়াস স্যারের কথা শুনছিলাম, ভাইও অনেক সুন্দর করে কথা বললেন। তো আমাদের কাছে মনে হয়েছে কি যে একদম মূল প্রবলেমটা হচ্ছে আমাদের বেসিক জায়গাটায়, যে হচ্ছে ল মেকার বা আমাদের যারা আইন প্রণেতা তারা থেকে শুরু করে এবং যারা হচ্ছে আমাদের এখানে আমাদের পলিসি মেকার যারা আছে, তারা যে এই রাষ্ট্রের মানুষকে তারা যে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সড়ক ব্যবহারে সুনাগরিকের ভূমিকা, এক্স্যাক্ট, হ্যাঁ, এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা নিয়ে যে সেমিনার হওয়া উচিত, পাঠ্যপুস্তকে থাকা উচিত, ওয়ার্কশপ করানো উচিত শিক্ষার্থীদেরকে। স্কুলের প্রাথমিক স্কুলের যে জায়গাটা, সেই কোমলমতি বাচ্চা তাদের মধ্যেই তো আসলে এই জিনিসটা এই মানে ঢুকাই দিতে হবে, তাদেরকে এই জিনিসটা এত পরিষ্কারই থাকতে হবে, সেটার কোনো চর্চা কিন্তু নাই। জানেন যে 2011 সালে পাঠ্যপুস্তকে দেওয়ার জন্য ব্র্যাক, নিরাপদ সড়ক চায়, বিআরটিএ তারা মিলে কিন্তু একটা ড্রাফট করা হয়েছিল যে ক্লাস 2 থেকে নিয়ে আপনার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের সড়ক ব্যবস্থাপনাটাকে পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা লিখিত আকারে দিয়েছি কিন্তু, এবং সেটা সড়ক যোগাযোগ মন্ত্রণালয় 2-1টা মিটিং আমাদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে করেছে, এইটুকুই যা। তারপরে আর কিন্তু এটার আর কোনো আলোর মুখ দেখে না। সব জায়গায় তো আপনার গিয়ে যে সমস্ত জায়গাগুলোতে টাচ করলে পরে, যেগুলোতে মানে আমরা ব্যবস্থা নিলে পরে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়, সেগুলো সবই কিন্তু দেওয়া আছে, সবই বলা আছে। কিন্তু কেউ যদি না নেয়, যদি গ্রহণ না করে, সেই কাজটা তো আমাদের কি কর্তব্য? তাও তো ড্রাফট করাও কিন্তু আমাদের কাজ না, কিন্তু ড্রাফটও আমরা করে দিয়েছি। কোন ক্লাসে থাকবে, কতটুকু থাকবে, সেইটুকু আমরা উপযাচকে যতটুকু করার দরকার তার চেয়ে বেশি করে দিয়েছেন। এক্স্যাক্টলি, আমারও এখানে যুক্ত করা আছে এটাই যে এই সকল ব্যাপারগুলো আমরা তো আগে শুনেছি, দেখেছি, পত্রিকায় পড়েছি, টেলিভিশনে দেখেছি,
কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এই যে তারা উদ্যোগ নিচ্ছে, পরিকল্পনা করছে, এগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আমাদের কাছে মনে হয় না এটা কোনো এক্সিকিউশন আছে যেটা মানুষের জীবনে সুফল বয়ে আনবে। আমাদের কাছে এই জায়গার ল্যাকিংসটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে। এবং আমি একটু যদি বলি যে এখানে নিরাপদ সড়ক চাই আন্দোলন দীর্ঘদিন যাবত আমাদের ক্যাম্পাসের ছোট ভাই আছে রিফা জাহান শাওন, হ্যাঁ, ও আমার ছোট ভাই, ডিপার্টমেন্টের ছোট ভাই, তো ওর কাছ থেকে আমি দেখি আপনারাও কিন্তু চাইলে মানে বড় করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনারা ওয়ার্কশপ করাতে পারতেন, বা আপনাদেরকে যদি ওই রকম সহযোগিতাটা গভর্নমেন্ট করতো আপনারা হয়তো এটা আরো স্প্রেড করতে পারতেন। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমাদের খুব ল্যাকিং। এটা তোমার ভুল ধারণা, তুমি জানো না আমাদের কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন এই 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 বছরও কিন্তু আমরা ইউনিভার্সিটি বোধহয় আমরা ইউনিভার্সিটি অফ স্কলার, ইউনিভার্সিটি অফ ব্র্যাক, ইউনিভার্সিটি অফ তোমার এটা কি জানো যে গার্মেন্টসের যে একটা ইউনিভার্সিটি, হ্যাঁ এটা, তারপরে খুলনা ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো ইউনিভার্সিটিতেও কিন্তু আমরা যা এগুলো বলি, এবং শুধু বলা না, আমরা বলি যে আপনারা শিক্ষিত হয়ে কিন্তু এই জায়গায় আসছেন, সর্বোচ্চ জায়গায় আসছেন, কিন্তু আপনারা, আমি মনে করি যে সড়কে চলার জন্য আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্রেনিং করানো কিংবা তাদের অ্যাওয়ারনেস তৈরি করার ব্যাপারে, প্রশিক্ষিত করার ব্যাপারে আপনি কথা বলছেন। হ্যাঁ, এটা আমার ইলিয়াস কাঞ্চন স্যারের সঙ্গে হচ্ছে বিষয়টি নিয়ে আমার কথা মানে ইলিয়াস কাঞ্চন বলছিলেন যে সেটা আয়োজন আসলে আছে, উদ্যোগটা আছে, কিন্তু আসলে তো আমাদের আসলে মূল বিষয়টা ইলিয়াস কাঞ্চন স্যারের একটা প্ল্যাটফর্ম নিরাপদ সড়ক চাই। এটাতে তিনি বাংলাদেশের কত কোটি মানুষকে তিনি এঙ্গেজ করতে পারবেন, এই ব্যাপারটা কারিকুলামটার সাথে কতটুকু মানুষকে ইন্ট্রোডিউস করতে পারবেন। কিন্তু এটা হওয়া উচিত এমন ছিল যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে পলিসি মেকারদেরকে প্রেশারাইজ করবে, তোমরা অবশ্যই এটা পাঠ্যপুস্তকের সাথে তোমরা ইনক্লুড করবা, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট একদম ক্লাস 1 থেকে সে যেন হচ্ছে সুনাগরিক হওয়ার জন্য বা সড়ক, নিরাপদ সড়ক বা সড়ক ব্যবহার করার জন্য একজন সুনাগরিকের ভূমিকা কি, এটা যেন সে বুঝতে পারে, শিখতে, মানে ছোট থেকে সে তার বীজ যেন স্ট্রং হয়ে যায়। এবং আমাদের দরকার ছিল এটা। এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি আমার কথাই বলছি, আজকে এখানে আসার আগে আমি আসবো কি আসবো না আমি 10 বার করে ভাবতেছি, কারণ আমি নিজেই অনেক রুলস মানি না। আমি এখান থেকে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে গেছি আমি তওবা করে যাব যে কালকে থেকে আমি মানবো। থ্যাংক ইউ। কারণ আজকে এখানে আসার আগে আমার এই সিদ্ধান্ত নিতে হয়েছে এখানে, তো এই বোধটা তো আমাদের থাকা দরকার আছে। ধন্যবাদ জনাব মোজাম্মেল হক চৌধুরী। 2018 সালে ছাত্রদের আন্দোলনের মুখে একটি আইন হলো, কিন্তু সেই আইনটি কার্যকর হলো না। পরিবহন মালিক শ্রমিকের চাপে মুখ থুবড়ে পড়লো সেই আইন। তাহলে রাষ্ট্র কতখানি গুরুত্ব দিচ্ছে মানুষের জীবনে? আপনি যে আইনের কথা আমরা বলছি, আপনি বলছেন এই আইনটা হলো, এই আইন ইমপ্লিমেন্টেশনের জায়গাতে গিয়ে আমরা যেখানে হোঁচট খেলাম, কিন্তু আমাদের কি কোনো অডিট আছে যে আমরা কোন কোন জায়গাগুলোতে হোঁচট খেলাম? সরকার এই আইনটি যখন প্রয়োগ করলো, প্রয়োগের জন্য গেল, সরকারের কৌশলগুলো এবং কাঠামোগত সংস্কারের যে জায়গা, সেখানে কি পরিবর্তন এসেছে? আইন ইমপ্লিমেন্টেশনের আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি নিয়ে আমরা বারবার কথা বলেছি, আমরা বারবার প্রশ্ন তুলেছি, এবং আমরা বিভিন্ন সময়ে আইনটি যখন করা হচ্ছে তার ত্রুটিগুলো তুলে ধরবার চেষ্টা করেছি। আইনটি যখন তৈরি হয়ে গেল তার মধ্যে কি কি ত্রুটি ছিল সেটাও আমরা বিভিন্ন সময়ে তুলে ধরেছি। এবং আইনটি ইমপ্লিমেন্টেশনে সরকার যখন যাচ্ছে তখনও কিন্তু আমরা একটি কথাই বলবার চেষ্টা করেছি, আগের নিয়ম এবং এখনের নিয়ম দুটোকে আলাদা করতে হবে। সবার আগে জনগণকে ব্যাপকভাবে জানাতে হবে, সেই জায়গা থেকে আসলে সরকার কাজ করেছিল। এখন আমরা যদি মোটা দাগে আপনাকে বলি, তাহলে একটা বিষয় আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বলে দেয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় যারা চালাচ্ছিলেন, চালিয়ে আসছিলেন দীর্ঘদিন, আমরা যাদেরকে দেখেছি, নেতা হিসেবে পেয়েছি, মন্ত্রী হিসেবে পেয়েছি, তাদের আসলে এই মন্ত্রণালয় পরিচালনার মতো যথেষ্ট দক্ষতা ছিল কিনা, কৌশলগত বুদ্ধিমত্তা ছিল কিনা, বা তারা নীতি এবং কৌশলগত জায়গাতে তারা কতখানি পারফেক্ট ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। আমরা যখন দেখি, যখনই একটা বড় ধরনের দুর্ঘটনা হয়, যে মাওয়া সড়কে যে দুর্ঘটনা নিয়ে আলোচনার সূত্রপাত হলো, এরকম অসংখ্য ঘটনা যখনই হয় আমরা দেখেছি, বিগত সরকারের সময়ে আমরা দেখেছি
একটা তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি তদন্ত করে পায় চালকের লাইসেন্স ছিল না এবং গাড়ির ফিটনেস ছিল না। এই দুটো নিশ্চিতভাবে এই দুটো পাই। কোথাও কোথাও সড়কের ত্রুটিও পাই, কোথাও কোথাও চালক মাদকাসক্ত ছিল এমন তথ্য পাই, বাসের গতি বেশি ছিল এটাও পাই, এবং মালিকের গাফিলতি ছিল এটাও পাই। কিন্তু এখান থেকে বেরিয়ে আসবার জন্য কাঠামোগত সংস্কার যেটা দরকার, যে রিপোর্টগুলো আমরা তদন্ত কমিটি যে রিপোর্টগুলো জমা দেয়, এই রিপোর্টগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে, কোনো মিটিং হয়েছে এইটা কার্যকর করার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আমরা চাপ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যখন ঈদের সময় বা এই যে বিভিন্ন বিশেষ সময়ে দুর্ঘটনার রিপোর্টগুলো প্রকাশ করে আমরা মন্ত্রীকে বলবার চেষ্টা করেছিলাম যে মাননীয় মন্ত্রী, এবার ঈদে 300 মানুষ মারা গেল, আগামীবার আমরা চাই এটার সংখ্যা কমে আসুক, অর্ধেকে নেমে আসুক, আপনি এই চাপটুকু অন্তত নিয়ন্ত্রক সংস্থাকে বেঁধে দেন। আমরা দেখেছি তারা নিয়ন্ত্রক সংস্থাকে এই চাপ দেয়নি, উল্টো আমাদেরকে চাপে রাখার চেষ্টা করেছে। আমরা যাতে এটা না বললি, এমনকি আমাদেরকে নোটিশ করা হয়েছে আপনারা এই রিপোর্ট করতে পারবেন না। আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব আছেন, উনি বন্ধ করে দিয়েছেন, এই রিপোর্ট বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ মারা যাচ্ছে এই কথা বলা যাবে না। এবং আমাদের রিপোর্টগুলো নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। গত বছর বিআরটিএ এই প্রথমবারের মতো বার্ষিক সড়ক দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ করলেন। সেখানে আমরা সংখ্যা পেলাম আহতের সংখ্যা ৭,৪০০-র মতো, নিহতের সংখ্যা আমরা বাইরে রাখি, আহতের সংখ্যা ৭,৪০০-র মতো। আমাদের হিসাবে কেন 11,000 আসলেন? বিআরটিএ চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা হুঙ্কার দিয়ে প্রেস কনফারেন্স করলেন, আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তখন আমরা বাংলাদেশে 4,000 হাসপাতাল আছে, হাসপাতালের তথ্য নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, সেই কারণে এটা নিয়ে আসলাম সামনে। আমরা 4টা হাসপাতালের যেই তথ্যগুলো তারা ওয়েবসাইটে দিয়েছে, এই তথ্যগুলো নিয়ে আমরা মাত্র 7টা হাসপাতালের ডাটা দিলাম। দেখা গেল যে এই 7টা বিভাগে, কিন্তু 7টা বিভাগের 7টা হাসপাতালে আমরা দেখলাম 53,000 সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়েছে। যদি বাংলাদেশে এক বছরে মাত্র 7টি বিভাগীয় হাসপাতালে 53,000 সড়ক দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হয়, তাহলে আমরা আছি কোন জায়গায়? এটা তো আমাদের নড়েচড়ে বসবার কথা, কিন্তু নড়েচড়ে বসেনি। উল্টো আমাদেরকে দেখলাম, আমাদেরকেই এই কয়দিন পরে নোটিশ করলো যে আপনারা রিপোর্ট করতে পারবেন না, করা যাবে না। তখন আমরা পাল্টা আবার চিঠি দিয়ে বললাম আমরা সড়ক মন্ত্রণালয় থেকে অর্থ সহায়তাও নিই না, এবং আমরা সড়ক মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রতিষ্ঠানও নই, আমরা এটা বলে যাব। কিন্তু এখন যেটা কথা সেটা হলো যে আসলে আমরা মূল যে জায়গাটা, আমরা মূল সংকটের জায়গাটা দেখি সড়ক মন্ত্রণালয় যারা পরিচালনা করছেন বা নিয়ন্ত্রক সংস্থা যারা চালাচ্ছেন, তাদের কাছে পর্যাপ্ত কৌশলগত পরিকল্পনা নেই, জ্ঞান বুদ্ধি নেই। আমরা দেখলাম অতি সম্প্রতি বিজি প্রেসের ডিজিকে নিয়ে বিআরটিএ চেয়ারম্যান করা হয়েছে। এখন বিজি প্রেসের ডিজিকে বিআরটিএ চেয়ারম্যান করার কিছুদিন পরে আমরা ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলাম, পরিচিতি পর্ব করতে গেলাম। আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই আক্ষেপ করে বললেন ওনাকে ডাকে নাই, আমাদেরকেও ডাকে নাই, কিন্তু আমরা নিজের থেকে গেছি। উনি আমার কাছে, ওনাকে আমার বুঝাতে অন্তত 15 মিনিট সময় লেগেছে। যাত্রী কল্যাণ সমিতি এটা কি, যাত্রী এইখানে লোকের যাত্রী সম্পর্ক কি, অর্থাৎ বিআরটিএর সাথে যাত্রীর সম্পর্ক কি। উনি যাদের পারপাসটা দেখভাল করবার কথা, কারণ উনি আসছেন বিজি প্রেস থেকে কয়দিন আগে, এখন ওনাকে এই কথাটাও বোঝানো যাচ্ছে না। আচ্ছা, পরের দিন উনি আমাদেরকে বললেন আপনাদের কি কি দাবি দাওয়া না আছে এগুলো নিয়ে কালকে আসেন, আমাকে একটা লিখিত আকারে দেন। তখন আমরা একটা সুপারিশনামা তৈরি করে আমরা একটা লিখিত আকারে চিঠি নিয়ে গেলাম। উনি আমাকে দেখে মাত্র প্রশ্ন করলেন, কালকে আসলেন না আপনি, আজকে আবার কেন?
আপনি কালকে আসলেন, আজকে আবার কেন? তো আমি ওনার এটা হাতে নিয়ে বললাম, আপনি একটা অধিদপ্তরের চেয়ারম্যান, কিন্তু আমাকে যাত্রী সাধারণের নিয়ে কল্যাণ নিয়ে যেহেতু কাজ করতে হয়, এইরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমার যোগাযোগ করতে হয়। আপনি চাইলেও আপনার প্রতিষ্ঠান প্রতিদিন আসা আমার সম্ভব না। আপনি এই দাবি দাওয়াগুলো চাইছিলেন, এটা দিয়ে গেলাম। জি, এমন যদি হয় অবস্থা, তাহলে এই প্রতিষ্ঠানগুলো আসলে চলে কেমনে? এগুলো জনবলের কথা বলছে, যে জনবলগুলো আছে এই জনবলগুলো আসলে প্রকৃত অর্থে সড়কের নিরাপত্তার স্বার্থে, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে বা দুর্ঘটনা কমানোর মতো কারিগরি জ্ঞান সমৃদ্ধ কিনা। জি, আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব হুমায়ুন কবির খান, গত 1.5 দশকে দেশের পরিবহন খাতকে চরম রাজনীতিকরণ করা হয়েছে। পতিত শেখ হাসিনা দেশের জনগণের চেয়ে পরিবহন মালিক শ্রমিকদের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে, তাদের নিজেদের স্বার্থের জন্য তার লাঠিয়াল বাহিনী হিসাবে তাদেরকে পরিণত করেছে আমরা দেখেছি, এবং বহু উদাহরণ তৈরি করেছে যে কোনো কিছু হলেই এই পরিবহন শ্রমিকদের দিয়ে একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে আমরা দেখেছি। কিন্তু এখনো কেন পরিবহন খাতে এত নৈরাজ্য চলছে, কেন এত দুর্ঘটনা ঘটছে? ধন্যবাদ আরটিভির দর্শক শ্রোতাদের এবং আজকের এই একটা আলোচনায় আলোচক ভাইদের। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত ছাত্র শ্রমিক জনতার মৃত্যু ঘটেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা 5ই আগস্টের কয়েকদিন আগে যতগুলি ছাত্র শ্রমিক এবং জনতাকে মারার জন্য পুলিশ এবং বুলেট ব্যবহার করা হয়েছে সরকার তার গদি রক্ষা করার জন্য, বিগত সরকারের বা স্বৈরাচারী সরকারের, কিন্তু দীর্ঘ 16 বছর দেশ পরিচালনার ক্ষেত্রে দেশের মানুষকে রক্ষা করার জন্য, এই দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের পক্ষ থেকে, বিভিন্ন সুদীজনের পক্ষ থেকে বারবার তাগিদ থাকার পরেও বিগত সে স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ইনিশিয়েটিভ গ্রহণ করা হয় না। আজকে দেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা অনেকে দেশ ছেড়েছেন, অনেকে জেলের ভিতরে আছেন, অনেকে দেশে আত্মগোপন করে আছে। আপনার কথা থেকে শুরু করি যে বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে পরিবহনকে শ্রমিক এবং মালিকের স্বার্থে ব্যবহার না করে বিরোধী দলের রাজনীতিকে দমন করার জন্য, দেশের গণতান্ত্রিক রাজনীতিকে দমন করার জন্য হাসিনা সরকার যাদেরকে ব্যবহার করেছে তাদের পরিণতি আজকে কোথায়, তার উদাহরণ কিন্তু 5 তারিখের পরেই আমরা দেখতে পেলাম। একটা বড় ধরনের দুর্ঘটনা হলেই আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী সুধীজন তারা আলোচনা সমালোচনায় মেতে ওঠেন, কিন্তু এটা একটা পার্মানেন্ট ইস্যু যে সড়ক দুর্ঘটনাটাকে যে কোনোভাবে হোক বন্ধ করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এ নিয়ন্ত্রণ না করে, বন্ধ করার পদক্ষেপ না নিয়ে শুধু আমরা শ্রমিক এবং ড্রাইভারদেরকে দোষারোপ করে আমরা যাওয়ার জন্য চেষ্টা করি। আজকে 5 তারিখের পরে আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করার জন্য, যে পরিবহন সেক্টরটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং এই সেক্টরে কিছু অরাজকতা দূর করা প্রয়োজন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নৈরাজ্য দূর করা যাবে, দুর্ঘটনা দূর করা যাবে, পরিবহনকে একটা শৃঙ্খলে নিয়ে আসা যাবে। আমাদের কথাগুলি অত্যন্ত আন্তরিকতার সাথেই যোগাযোগ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনারা 5 জন উপদেষ্টা ছিলেন, ওনারা সেই বিষয়গুলি শুনছেন এবং শুনে অ্যাডভান্স যোগাযোগ উপদেষ্টা যেটা বিআরটি চেয়ারম্যানকে একটা নির্দেশনা দিয়েছে, আগামী 1 মাসের মধ্যে বিআরটির এই কাজকর্ম বা কার্যকলাপ যদি দৃশ্যমান না দেখা দেয় তাহলে চেয়ারম্যান থেকে শুরু করে পিয়ন পর্যন্ত
তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করবেন। জি, কতদিন আগে দিয়েছে এটা? এটা আজ থেকে প্রায় 1 সপ্তাহ পূর্বে, মানে আরো 4 মানে সপ্তাহ 3 সপ্তাহ দেখতে ওই হবে যে আমাদের। আমি বললাম তো, এবং এরই আলোকে কিছু অ্যাকশন প্রোগ্রাম বিআরটি থেকে গ্রহণ করতে আমার জানা মতে 1 নম্বর। 2 নম্বরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলি, এটা এই কাজটা কিন্তু তাদের মূল ফাংশন না, কিন্তু যেহেতু একটা সংস্কারের কর্মসূচি ওরা কাজ করে যাচ্ছেন, এই সেক্টরটা একটা সংস্কারের প্রয়োজন। এই সংস্কারের প্রয়োজন হলে আমি আমার লেভেল থেকে আমি সমালোচনা করব, নাকি আমার লেভেলের থেকে এই দুর্ঘটনায় নিরসন করতে গেলে কি করা প্রয়োজন তার সাজেশন দিব। আমি মনে করি আমাদের কাঞ্চন ভাই বরাবরই একজন ভালো সমালোচক এই নিরাপদ সড়কের দাবিতে। আমরা যদি এখানে যে কজন আমরা উপস্থিত আছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছাত্র আছেন, কোনো লেভেলের মানুষ পরিবহন শ্রমিকদেরকে পছন্দ করেন। টপ টু বটম মতো কাগজে প্রশ্ন করেন আপনার ছেলেটাকে কি করাবে, সব কিছু করাবে, কিন্তু কেউ বলবে না আমার ছেলেটাকে ড্রাইভার বানাবে, এ কথা কেউ বলবে না। কিন্তু একজন ড্রাইভারকে যদি ট্রেন আপ করা যায়, একজন শ্রমিককে যদি ট্রেন আপ করা যায়, রাইট, তার কাছ থেকে অন্তত মানুষের জীবনটা রক্ষা করার জন্য একটু হইলেও তাকে সাবধানতা করা যেতে পারে। এই সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এটা আমাদের কাছে নাই। আজকে যদি বিগত 16 বৎসর এই বিরোধী দলের দমনের রাজনীতি না করে এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং মালিক সমিতিকে দিয়ে যদি হায়নার মতো, আপনার উপস্থাপকের কথা যদি আসি, এই দমন পীড়নের কাজ না করে এই সড়কটাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার যদি পদক্ষেপ গ্রহণ করতেন, তাহলে এত উন্নয়নের প্রয়োজন ছিল না। এর একটা আংশিক আমরা কি প্রস্তাব করেছিলাম যে একজন শ্রমিকদের ট্রেন আপের প্রয়োজন। একজন শ্রমিক টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত ট্রাক নিয়ে যাচ্ছে আনরেস্ট অবস্থায়, রাস্তায় তার কোনো বিশ্রামের জায়গা নেই, 24 ঘন্টা গাড়ি চালিয়ে না যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তো রাস্তায় গাড়ি রাখার বহুবার place আলোচনা নেই। হয়েছে। জি, বারবার বলার পরেও কোনো অবস্থান এখানে করা হয়নি। রাস্তায় পুলিশের নানান প্রকার হয়রানি, একই কাগজ 10 জায়গায় দেখাতে হয়। আবার এখন সড়ক- হয়রানি আছে নাকি? হ্যাঁ, এখন হয়রানি আছে? এখনো আবার আছে, এখন রয়েছে। 5 তারিখের পরে পুলিশ ইনঅ্যাক্টিভ, তাদেরকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি। অন্তত তারা সড়কে, যেহেতু পুলিশ এবং শ্রমিক থাকে, এখানে নিরাপত্তার একটা ব্যাপার আছে, রাস্তায় ছিনতাই ডাকাতি অনেক ঘটনা করতেছে। কিন্তু আমাদের মূল এটা কি, কোনো মানুষ, একটা ড্রাইভার কিন্তু মানুষ, একটা শ্রমিকও মানুষ। একটা মানুষ বিবেক সম্পন্ন, সে কখনো চায় না সে একটা দুর্ঘটনা ইচ্ছে করে ঘটায়। একটা দুর্ঘটনা বিভিন্ন কারণেই ঘটে, কিন্তু এটাকে শুধু আমরা শ্রমিকদের দায়ী করব, এটাকে ড্রাইভারকে দায়ী করব না সামগ্রিক এটার সঙ্গে যারা যারা সম্পৃক্ত, আমরা সেই ট্রিটমেন্টগুলো সেখানে করব। জি, আমাদের সাথে আমরা যদি জি এই ট্রিটমেন্টটা যদি সকল জায়গায় না করে যদি শুধু শ্রমিকদেরকে দায়ী করি, ড্রাইভারদের দায়ী করি, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত দুর্ঘটনা বন্ধ হবে না। অতএব এটাকে বন্ধ না হলেও কমানো যাবে। জি, এই কমানোর প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের ব্যবস্থাপনায় সকলকে এগিয়ে আসতে হবে। জি ধন্যবাদ। আমাদের সাথে আরো অনেকগুলো ফোন অপেক্ষা করছে, আমরা একটি ফোন নিয়ে নেব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি বাবু চৌধুরী বলছি হবিগঞ্জ থেকে, সিলেট জি, বলুন। হবিগঞ্জ থেকে। আমি ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে একটু প্রশ্নটা করতে চাচ্ছি ওনার কাছে। কথা হলো, স্বজন হারানোর বেদনাটা ইলিয়াস কাঞ্চন সাহেব উনি ভালো করেই জানে, যার যায় সেই বুঝতে পারে। তো আমাদের সিলেটের হাই রোডে এইখানে অদক্ষ ড্রাইভার, এরপরে ফিটনেসবিহীন গাড়ি এগুলো চলাচল করে, তার সাথে আবার অটো রিক্সা, তারপরে হলো এগুলো হাই রোডে, আমাদের সিলেটের হাই রোডে এগুলো চলাচল করে। তো অনেক সময় পুলিশরা ধরে
ধরার পরে দেখা গেল কি তাদের লাইসেন্স নাই, তাদের ফিটনেস নাই, টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই যে মৃত্যুর মিছিল, যার যায় সেই বুঝতে পারে। জি, আপনার প্রশ্নটি বলুন। তো জি জি, আমার প্রশ্নটা হলো ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে প্রশ্নটা, এই আপনি তো সড়ক আন্দোলনের সাথে বহুদিন ধরে আপনি জড়িত, এই যে মৃত্যুর মিছিল এটা কবে শেষ হবে? এই যে আমাদের সিলেট হাই রোডের ভিতরে অবৈধ এগুলো, যে অটো রিক্সা, এরপরে আপনার বাস, ফিটনেস বিন বাস, এগুলো চলাচল করতেছে, এইভাবে করে মৃত্যুর মিছিল তো হচ্ছে, এটা থামবে কবে? আমার প্রশ্নটা ওনার কাছে। আমি তো বললাম 32 বছর ধরে এই আপনি যা প্রশ্ন আমাকে করেছেন সেইগুলো নিয়েই আমি কাজ করছি, সেইগুলোই আমি বলতেছি যে বাংলাদেশে মনে করে যে ড্রাইভার বলতে মনে করে যে বাসের ড্রাইভার এবং ট্রাকের ড্রাইভার, আর এই যে বাকি নসিমন, করিমন, ইজি বাইক, সিএনজি, তারাও যে ড্রাইভার, এটা তো মানে কারো মাথার মধ্যেই নাই, এবং তাদেরও যে মানে প্রশিক্ষণের ব্যাপার আছে সেই জিনিসটাই তো নাই কারো মাথায়। তো এটা তো আমি 32 বছর ধরে বুঝাইতেও পারতাছি না, এবং বুঝেও না, কেউ বুঝে না। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে মানে প্রত্যেকেই নিজের দোষ দেখে না। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, সেটি হলো যে নিজের দোষ দেখেন, অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখেন, যে আমার কতটুকু করা দরকার। আমি সড়কে নেমেছি, আমি একজন পথচারী, আমি একজন ড্রাইভার, আমি একজন মানে গাড়ির মালিক, আমি সড়কের মধ্যে কি অন্যায়টা করতেছি সেইটা যদি আমরা প্রত্যেকেই যদি দেখতাম এবং আমাদের নিজেদের প্রত্যেকের দোষটা যদি আমরা দূর করতাম, তাহলেও কিন্তু সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমাতে পারতাম। কিন্তু আমাদের একটা অদ্ভুত একটা মানে আমাদের চরিত্র, সেটা হলো যে নিজের দোষ কোনো দিনেই দেখি না, খালি বলি যে অমুকের দোষ, অমুকের জন্য এটা হয়েছে, তমুকের জন্য এটা হয়েছে। বুঝতে পারছেন ভাই? আর আমি 32 বছর ধরে এগুলি বলতেছি, যাদের দেখার কথা, যাদের করার কথা যে সরকার, সে সরকাররা এটি করে না বলে আপনারা মারা যাচ্ছেন। জি জি জি, না আমি বলি, আইন শৃঙ্খলা বাহিনী যখন হাই রোডে যখন চেকপোস্ট নিয়ে যখন ওনারা বসে থাকে, যখন দেখা গেল যে আপনার গাড়ি গেল, ড্রাইভারের লাইসেন্স দেখলো, দেখা গেল তার লাইসেন্স নাই, ফিটনেস বিহীন গাড়ি চলে, হ্যাঁ, এখন আমরা হলাম সাধারণ পাবলিক, এখন আমরা হাই রোডে গিয়ে তো আমরা কি করতে পারি? হয়তো আমরা দেখবো, কিন্তু মৃত্যুর মিছিল এইভাবে যে গণহারে চলছে, এইটা থামবে কবে? আপনি তো সড়কের আন্দোলন তো আমি আপনাকে দেখতেছি বহুত দিন ধরে আপনি করতেছেন, কিন্তু আমাদের মানে আমাদেরও একই প্রশ্ন যে সেই এগুলো দেখার যাদের দায়িত্ব, যারা করার কথা তারা করছে না, এটা নিয়েই আমরা এখনো আজকে পর্যন্ত আলোচনা করি। হুমায়ুন কবির, আপনি কিছু ছোট করে যদি বলেন। ওই একজন ড্রাইভার, তার আইডেন্টিটি কি? তার একটা লাইসেন্স থাকবে। একজন ড্রাইভার আজ থেকে 2 বছর আগে তার লাইসেন্সটিকে নবায়নের জন্য বিআরটিতে জমা দিয়েছে, আজ পর্যন্ত ডেলিভারি পায় না। তাকে স্লিপ দেওয়া হচ্ছে, টাইম বারে দিচ্ছে। একজন নতুন করে একজন ড্রাইভার, সে পরীক্ষা দিয়ে তার লাইসেন্সটা পাচ্ছে না, বিআরটি থেকে দিচ্ছে তাকে স্লিপ, পুলিশ সেটা মানতেছে না। আমাদের বক্তব্য হলো, একটা ড্রাইভারের যেটা প্রয়োজন, তার সাফিসিয়েন্ট ট্রেনিং, তার ব্যবস্থা নাই, তার ডিউ টাইমে তার লাইসেন্স পাচ্ছে না, গাড়ি চালাইতে গেলে দুর্ঘটনা হলে তার মামলায় জামিন দিবে না। একটা লোক মারা গেলে, দুর্ঘটনাতে মারা গেলেও তাকে 302 ধারায় মামলা হবে, যে কারণে অভিজ্ঞ ড্রাইভাররা রুট থেকে অন্য কাজে চলে যাচ্ছে। অটো টেম্পো যায়, অটো চালায়, রিক্সা, এটা সিনিয়র ড্রাইভার রিক্সা চালাচ্ছে। কেন চালাচ্ছে? সেটা পুলিশের জ্বালাতন নাই, সেখানে রুট পারমিট নাই, লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, পুলিশকে কিছু করতে হয় না। অতএব সারাদিন রিক্সা চালিয়ে, অটো চালিয়ে 2000 টাকা ইনকাম করে বাড়িতে যাচ্ছে। আর একটা ড্রাইভার গাড়ি চালাইতে গেলে দুর্ঘটনা হলেই জেলে যেতে হবে, তার কোনো জামিন নেই, কোনো তথ্য নাই। এই যে বিষয়গুলি, একটা গাড়ির সঙ্গে যখন অটোর অ্যাক্সিডেন্ট হয়, মামলাটা অটোর বিরুদ্ধে করা যাচ্ছে না, কারণ তোর নাম্বার নাই, বিআরটি কোনো রেজিস্ট্রেশন নাই। এই অনিয়মগুলি দূর করা প্রয়োজন।
ড্রাইভারদের ট্রেনিংয়ের প্রয়োজন। একজন ড্রাইভারকে 8 ঘন্টার বেশি সে যাতে গাড়ি না চালায় তার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এটার জন্য একটা সুদূর প্রসারিত পরিকল্পনা মাফিক প্ল্যানওয়েতে জি এই অ্যাকশন প্রোগ্রামগুলি যে পর্যন্ত না হবে, এবং আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির ছাত্রদের একটা করে ক্যাম্পিং বিভিন্ন টার্মিনালে গিয়ে একটা মোটিভেশন করা শ্রমিকদের। ইলিয়াস ভাই টেলিভিশন উপস্থাপনা বা এখানে আলোচনার সমালোচনা যাই থাক না কেন, উনি যদি একটা টার্মিনালে গিয়ে শ্রমিকদেরকে ব্রিফিং করে, এটা কিন্তু শুনবে, শ্রমিকদের ত্রুটিটা সেটা ট্রেন আপ হবে। তার শুনেন, এই কাজগুলো আপনার আমি বলি, আমি এই কাজটি করতাম এবং করতাম বলে কিন্তু শাহজাহান সাহেব আমাকে কিন্তু টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেগুলো আমরা জানি। তো তাইলে জানার পরে আপনি আমাকে এই কথাটা একটু বলাটা আপনার ঠিক হয়। জি, মিস ইনফরমেশন তো মানুষকে দেওয়া ঠিক না। স্যার আমি একটু যুক্ত করি স্যার, যিনি এখন এই মুহূর্তে প্রশ্নটা করেছেন তাকে উত্তরটা আমি আমার জায়গা থেকে একটু দিই, যেহেতু আমরা এখন শিক্ষার্থীরাও দেখছি কিভাবে দেশ এতদিন যাবত চলেছে, এখন কিভাবে চলছে, এই ব্যাপারে আমরাও একটু অংশগ্রহণ করা শুরু করেছি। তো সেখান থেকে আমাদের কাছে প্রথম এবং প্রধান শর্ত যে এই প্রশ্নের উত্তর কিভাবে মৃত্যুর মিছিল থামবে, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র জনগণই দিতে পারে। আমাদের কাছে মনে হয়েছে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র এখন যিনি প্রশ্ন করেছেন তিনি দিতে পারেন। তিনি যদি তার নেতা কে পলিসি মেকার হবে, কে রাষ্ট্রের আমার দেশের সড়কটা কিভাবে হচ্ছে মানে পরিচ্ছন্ন থাকবে, সড়কে কতগুলো গাড়ি চলবে কি চলবে না, মানুষের মৃত্যু মিছিল কিভাবে থামবে, এই সিদ্ধান্ত যিনি সঠিকভাবে নিতে পারবে তাকে সঠিক জায়গায় পৌঁছায় দেন না। যে মানুষটা 32 বছর এখানে কাজ করতেছে, এইরকম মানুষদেরকে কেন আপনারা সেই জায়গায় পৌঁছায় দিচ্ছেন না যারা দেশকে নিয়ে ভাববে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এবং এই দীর্ঘদিনের প্রশ্ন, যে যারা এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে রিসার্চ করছে, কাজ করছে। দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের। জি ধন্যবাদ। পাবলিকের না, মূল দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারের। আমরা সেখানে সহযোগিতা করি। না না, আমাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আপনাকে আমি বলি, সরকার আপনার গাড়ি চালাবে, আপনার ড্রাইভার আপনার গাড়ি আপনার ড্রাইভার চালাবে, সরকার কেন তাকে ট্রেনিং দেবে বলেন তো? অবশ্যই সরকার কেন দেবে? আমি আপনি ব্যবসা করবেন না, কি কারণে? আপনার ব্যবসার জন্য না না, এই ট্রেনিং কে দেবে? মালিক দেবে। মালিক দেখবে না যে আমি যে ড্রাইভারটাকে নিচ্ছি সে শুধু ব্যবসা করবে, পয়সা কামাবে, সে মালিকের গাড়ি চালাতে পারবে কিনা? মালিকের গাড়ি তো ফিটনেস নাই। হ্যাঁ, ফিটনেস ছাড়া গাড়ি বাধ্য করতেছে শ্রমিকদের দিতে। তাহলে ঠিক আছে। জি ধন্যবাদ। ফিটনেস দিবে হলো বিআরটি। আমাদের সামনে আগে তো ফিটনেস দিয়েছে খন্দকার আনেন সাহেব। জি, বিআরটি দেওয়ার সুযোগ পায়নি, যে যার সুবিধা মতো করেছে। জি সাইফুল নেওয়াজ, শীতকালে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, এটাই কি অনিবার্য নাকি এটা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে? শীতকালে ঘন কুয়াশায় দুর্ঘটনা ঘটে, এটা প্রতি বছর একটা ট্রেন্ড। এবং এটা কেন হয়? ইউজুয়ালি যেটা হচ্ছে আমাদের চালকরা, ওই যে কথা প্রসঙ্গে চলেই আসে, চালক হওয়াটা তো সহজ না আসলে। হ্যাঁ, কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু দেখা যাচ্ছে যে চালক লাইসেন্স পাওয়াটা বলে যে এটা মাস্টার্স ডিগ্রি পাশের চেয়েও কঠিন। কেন কঠিন? কারণ প্রচুর পরিমাণে তাকে একটা স্কুলে ট্রেনিং করতে হয়, নাইট টাইম ডে টাইম, কতক্ষণ কত আওয়ার ট্রেনিং করেছে, তারপর পরীক্ষা পদ্ধতিটা আরও বেশি, কাইন্ড অফ আইলস বা হচ্ছে অন্য পরীক্ষার মতো, যে তাকে খুব টেস্ট করা হয়, তারপর একটা লাইসেন্সটা পায়। বাট আমাদের দেশে সেটা হয় না বলে সমস্যার কথা হচ্ছে, ফর ইনস্টেন্স যে ঘন কুয়াশা কীভাবে গাড়ি চালাতে হবে। কমন একটা মিস্টেক হচ্ছে আমাদের চালকদের, যে ঘন কুয়াশায় তারা হাই বিম দেয়, মানে বিমটা আলোটা আরো বাড়িয়ে দেয়, হাই বিম যাকে বলি আমরা। কেন হয়? কেন হয়? এখন এটা করলে কি হয়? এটা করলে বরং কুয়াশারও ঘোলা হয়। এখন এই চালক কিন্তু এটা কনসেপ্টটা জানে না, তারা মনে করে দেখছি না তাই আমি বুঝি একটু জোরে আরো মানে তীব্র বিমটা দিই, তীব্র বিমে কুয়াশারও ঘোলা করে ফেলে, আরো তার দৃষ্টিসীমা আরো কমে যায়। এক, দুই হচ্ছে তার চালানো উচিত বাম পাশ দিয়ে, কিন্তু সে যখন দেখে না কুয়াশায়, সে চালায় মাঝামাঝি, তখন আরেকজনও তো আসে মাঝামাঝি, ফলে দুর্ঘটনা ঘটে যায়। যখন ব্রেক করে তার উচিত হচ্ছে হ্যাজার্ড লাইট, পার্কিং লাইট জ্বালানো, এবং তারা খুব কাছাকাছি চালায়, মানে নিরাপত্তার কথা ভেবে খুব কাছাকাছি চালায় ঘন কুয়াশায়, অথচ চালানোর কথা একটু দূরে ডিস্টেন্স থেকে, যেন একজন থামলে, কারণ ঘন কুয়াশা হঠাৎ করে একজন ব্রেক করতে পারে, থামতে পারে, এটা আমরা দেখতে হবে। এই যে কিছু কমন মিস্টেকের কারণে কিন্তু ঘন কুয়াশায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। এক, দুই হচ্ছে কুয়াশা একটা প্রাকৃতিক ব্যাপার, এটার সাথে যুদ্ধ করার কোনো উপায় আমাদের নাই। হ্যাঁ, যেটা আছে অনেক সময় দেখা যায় যখন ঝড়ের সময় কিন্তু ফেরি বন্ধ থাকে, নদী বন্ধ থাকে, একেবারে যদি দৃষ্টিসীমা আমার কমে যায়, তখন কুয়াশাপ্রবণ এলাকা কিন্তু খুব ফিক্সড। ঢাকা মাওয়া একটা কুয়াশাপ্রবণ এলাকা, যমুনা সেতু একটা কুয়াশাপ্রবণ এলাকা, এগুলোতে কিন্তু যদি কুয়াশা ঘন হয় তখন কিন্তু স্টপ করে দেওয়াটা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ভেরিয়েবল স্পিড লিমিট, আমাদের কোথাও কিন্তু ভেরিয়েবল স্পিড লিমিট নেই। ফর ইনস্টেন্স আমার ঢাকা মাওয়া সড়কে স্পিড আছে 80,
এখন ঘন কুয়াশা ঘন হয়ে গিয়েছে, এখন গতিসীমা হওয়া উচিত 20, এই 20টাকে কে জানাবে? জানানোর জন্য কিন্তু একটা যদি ডিজিটাল স্পিড লিমিট থাকতো, আপনি দেশে বাইরে দেখবেন কন্টিনিউয়াস যে স্পিড লিমিট কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো 40 কখনো 30, এই ব্যাপারগুলো আমাদের নাই। সো এটা একটা বড় একটা সমস্যা। এবং কথা প্রসঙ্গে কিছু কথা আসছে যে যেমন হচ্ছে আমাদের লাইসেন্সবিহীন চালক, আমার কাছে এটা খুব হাসি পায়। দেখেন আমার দেশে রাস্তা কম, এটা উইকনেস, বাট এই উইকনেসটা কিন্তু কাইন্ড অফ স্ট্রেংথে পরিণত করা যায় কিভাবে জানেন? আপনার ঢাকা থেকে বের হওয়ার রাস্তা তো একটা দুইটা, ঢাকা চট্টগ্রাম একটাই রাস্তা বের হওয়ার, সিলেট একটা, মাওয়া একটা, প্রত্যেকটা রাস্তায় একটা টোল প্লাজা রয়েছে। আচ্ছা ফর ইনস্টেন্স কালকে যদি মানে পুলিশরা সব জায়গায় না দাঁড়িয়ে যদি ঢাকা মাওয়ার শুধুমাত্র টোল প্লাজাগুলোতে দাঁড়ায়, যেখানে অলরেডি প্রত্যেকটা গাড়িকে দাঁড়াতে হবেই টোল দেওয়ার জন্য, সেখানে যদি পুলিশ সদস্য প্রত্যেকটা টুল বুথে অন্তত 5 জন দাঁড়ায়, টোল দেওয়ার ফাঁকে যদি লাইসেন্সটা চেক করে নেয়, একটাও কি লাইসেন্সবিহীন চালক পার হতে পারবে? এই রোডে উঠতে পারবে? কেউ পারবে না। কিন্তু আমরা সেটা আসলে আমরা মনে করি রাস্তায় ধরবো, কারণ ওখানে টোল প্লাজা ধরলে সিসিটিভির আন্ডারে থাকলে কিন্তু অনেক সমস্যা, এটা কিন্তু করবে না, অথচ সহজ একটা পদ্ধতি। ধরবে না, ধরার ব্যবস্থা যদি তাদের মাথায় যদি থাকতো যে ট্রাক বাস এই সমস্ত গাড়িগুলো এবং এই যে নসিমন করিমন এগুলোকে সরানো, এটা সেটা করার যদি মানে তাদের ইয়ের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এগুলো করতো না। সেটা এখন আমি তো সব জায়গায় খুঁজবো না, আমি খুঁজবো যেখান দিয়ে তারা এন্ট্রি এক্সিটটা নিচ্ছে। চাইলে সহজে ঢাকা চট্টগ্রাম রোডে তৈরি না করে আমরা কিছু পাওয়ার মানসিকতা চিন্তা করা হবে না। আমি বলি ঢাকা চট্টগ্রাম রোডে দাউদকান্দি বা মেঘনা সেতু প্রত্যেকটা ভেহিকেলকে পার হতে হয়, টোল দিতে হয়। টোলের সময় কিন্তু যদি 2 সেকেন্ডে একজন অফিসার যদি জাস্ট তার পজ মেশিনে লাইসেন্সটা চেক করে ফেলে, লাইসেন্স না থাকলে তাকে হয়তো ফাইন করবে, এবং লাইসেন্সের ফাইন হচ্ছে 25,000 টাকা। আরে ভাই চেক করবে কেন? জানেই তো যে ড্রাইভিং 5,000 টাকা, এই 5,000 টাকা 25 টাকার ভিতরে ড্রাইভারের ফাইন দিবে 5,000, বাকিটা দিবে আপনার মালিক। দেখেন সব ঠিক হয়ে যাচ্ছে, অথচ এই কাজগুলো চাইলে করা যায়। দেখেন আমরা করছি না। এখানে মহিউদ্দিন ভাই একটা সুন্দর কথা বলেছে, স্কুল প্রোগ্রাম, এটা আমাদের করা উচিত। আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি করার জন্য, আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স সরবরাহের জন্য কোনো ঠিকাদার নাই। ইন্ডিয়ান ঠিকাদার নিয়োগ করছে, তার আগে করেছিল ভারত পাকিস্তানি ঠিকাদার। রেদার আমি বলি আপনার এই পয়েন্ট, রেদার আমি বলবো যে আপনারা কথা বলবেন যে লাইসেন্স পরীক্ষাটা ভালো হওয়া দরকার। ফর ইনস্টেন্স ইউনিভার্সিটি পাস হওয়ার পর সবাই একটা প্রভিশনাল সার্টিফিকেট পায়, মূল সার্টিফিকেট 4 বছর পরে কনভোকেশনের মাধ্যমে দেওয়া হয়, ওই কাগজটাও ইম্পর্টেন্ট, কাগজটা হলেও হয়, কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাইসেন্সিং পরীক্ষাটা আমার শক্তিশালী কিনা। যদি পরীক্ষা দিয়ে আপনি পুলিশকে আইন তুলে দিলেন, লাইসেন্স না থাকলে 25,000 টাকা জরিমানা হবে, যেখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা দিবে সেখানে মেশিন বন্ধ। না যদি আপনাকে ড্রাইভার কি করবে? আমার পরীক্ষা দেওয়ার পর যে কাগজটা এখন দিচ্ছে, স্লিপটা দিচ্ছে, সিল করে দিচ্ছে, অর্থাৎ শক্তিশালী একটা পরীক্ষা দিয়ে, মানে এটা ভালো মানসম্মত একটা স্ট্যান্ডার্ড ড্রাইভিং টেস্টিং হয়ে যদি একজন চালক বের হয়, তার হাতে এই কাগজটা থাকলেও তো এনাফ। আমি পজ মেশে দেখতে পারি যে হ্যাঁ সব পরীক্ষা দিয়ে পেয়েছে লাইসেন্স, মূল লাইসেন্স কার্ডে যেটা সে কয় বছর পরে পাবে। মূল সমস্যা হচ্ছে আমাদের লাইসেন্সটা পাওয়াটা সহজ, লাইসেন্সবিহীন চালকরাও অনেক, এবং থার্ড হচ্ছে যে তারা জানেন এই যে প্রশ্নটা করলো কুয়াশায় কিভাবে গাড়ি চালাবে, কুয়াশায় কিভাবে গাড়ি চালাবে, ঢালু রাস্তায় কিভাবে চালাবে, পার্কিংটা কিভাবে করবে, এই সেন্সটা তো ট্রেনিং করবে না। ড্রাইভিং স্কুলে কিন্তু নিয়ম আছে, আমাদেরও কিন্তু লাইসেন্স পরীক্ষা দেওয়ার সময় আপনি জানেন যে ওখানে কোথা থেকে শিখেছে সেটা ইনস্ট্রাক্টর নামটা লিখতে হয়, বাট এটা কিন্তু কখনোই চেক করা হয় না। ফলে দেখা যাচ্ছে কি আপনার ড্রাইভিং স্কুলগুলো কিন্তু এখন আর ক্লায়েন্ট মানে তাদের স্টুডেন্ট পাচ্ছে না। স্টুডেন্ট পাচ্ছে কারা? ওই তথাকথিত ওস্তাদরা, একজন শেখাচ্ছে আরেকজনকে, এটা এভাবেই শিখছে। অথচ যদি আমরা লাইসেন্সিং পরীক্ষাটা স্ট্রং করতাম, স্কুল বাধ্যতামূলক করতাম, আমি সবাই ড্রাইভিং স্কুলে যেতাম। ড্রাইভিং স্কুল কোম্পানিগুলো প্রাইভেট ওনার, তারা কিন্তু তাদের মানসম্মত স্কুল করতো, ভালো করতো। এখন হয় কি ড্রাইভিং স্কুলটাও যেহেতু গুরুত্ব দিচ্ছি না, সরকারও ড্রাইভিং স্কুল থেকে শিখছে কিনা দেখছে না, ড্রাইভিং এই পাবলিক একটা সেক্টর কিন্তু গড়ে উঠছে না। অথচ স্কুলটা বাধ্যতামূলক করতাম, শিখে আসছে কিনা সেটা দেখে যদি টেস্টিং হইতো, দেখতেন যে চালকদের আরও অনেক জানার পরিধিটা বাড়তো, দুর্ঘটনাটা অনেক কমে যেত। সবচেয়ে বড় কথা হচ্ছে পেশাদারিত্ব। একজন চালক যেমন আপনাদের হওয়ার কথা ছিল, শ্রমিকদের একটা ন্যূনতম একটা যেন বেতন কাঠামোটা থাকে, কারণ বেতন কাঠামো ছাড়া তার ভিতরে প্রফেশনালিজম গ্রো করে না। কারণ আমি আজকে যদি কাজ করি শুধুমাত্র আজকের দিনের জন্য, আমি কিন্তু রাফ চালাবই, কিন্তু আমি যদি মনে করি আমার বেতনটা ফিক্সড, এক মাসে বেতনটা আমি পাবো, আমি কিন্তু দ্রুত চালাবো না, কারণ আমি জানি আমার যাত্রীর আমার টেনশন সিস্টেম করে দাও, টিপ সিস্টেম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব চালকদের জন্য নিয়োগপত্রের ব্যবস্থা করেছিলেন। একটা চালকের যদি নিয়োগপত্র থাকে তাহলে সে মাসিক বেতন পাচ্ছে, তার চাকরি নিরাপদ আছে। এই চাকরি নিরাপত্তা থাকার কারণে সে কিন্তু টেনশন মুক্ত গাড়িটা চালাতে পারছে। বাট এখন তো পরিবহন মালিকরা বিগত দিনে কিন্তু আমরা সেই জিনিসটা পাই নাই।
প্রত্যেকটা আদায় করতে পারি নাই। শ্রমিক নেতারাই কিন্তু আবার পরিবহনের মালিক, ফলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মিটিং গুলোতে তারা খুব সুন্দর কথা বলে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, শ্রমিকরা শুনছে না বা মালিকরাও চাচ্ছে না, বাট আসলে অ্যাকচুয়ালি মূল কারণ হচ্ছে মালিক যিনি তিনি আবার দেখা যাচ্ছে পরিবহনের মালিক সে বা তার ভাই মালিক বা তার বোন মালিক বা তার স্ত্রী মালিক। ফলে দেখা যাচ্ছে যে এখানে তারা করছে না, অথচ কিন্তু সমাধানগুলো করা যায়। এখন শুনেন ওই যে একটা প্রশ্ন করলো যে কবে হবে, তাই না? আমি বলি হওয়ার তো ডেডলাইন আছেই। যেমন 2020 সালের টার্গেট ছিল 50% কমাবে দুর্ঘটনা, এটা ইউএনডিপিতে বাংলাদেশ স্বাক্ষর করে আসছে। 2020 সালে আবার স্বাক্ষর করে আসছে 2030 সালের ভিতরে 50% কমাবে। কথা হচ্ছে আমি 50% কমাতে পেরেছি নাকি 10% পেরেছি নাকি পারি নাই, এটা তো জবাবদিহিতাটা নাই। এই যে সামনে মিনিস্টার কনফারেন্স আছে, আমাদের কোনো নাই, বরং প্রতি বছর গড়ে প্রায় 16-17%। এখন কোভিডের সময় আমরা সবাই মিলে পুরো দেশ এবং রাষ্ট্রযন্ত্র কিন্তু কোভিড নিয়ন্ত্রণ কেন করেছে জানেন? কেন করেছে? কারণ সাধারণ জনগণের যদি কোভিড হয় তাহলে আমার হইতে পারে এই টেনশন থেকে আমাকে বাঁচানোর জন্য আমি জনগণকে সেভ করেছি। কিন্তু রোড ক্র্যাশে তো সেটা ভাবছে না, মনে হচ্ছে যে আমি যখন চলি তখন তো আমার একজন ট্রেন ড্রাইভার, আমার প্রোটোকল আছে, আমার জন্য সব ওপেন, সো আমার হয়তো দুর্ঘটনার রিস্কটা কম। আমার মনে হয় এই কারণে না যারা হচ্ছে ডিসিশন মেকিং করবে তারা হয়তো আর এই রোড ক্র্যাশটাকে আর ভাবে না, মনে করে যে এটা তো আমার হচ্ছে না, তো বা আমার হয়তো হবে সেরকম তার ভাবেও না। কোভিডের সময় ভেবেছিল, এই জন্য কোভিডটাকে নিয়ন্ত্রণ করেছে, টিকা নিয়েছে, ফ্রি টিকা দিয়েছে। কেন ফ্রি ড্রাইভিং শেখানোর জন্য ফ্রি ভর্তুকিটা দেখ, সেটা করবে না। কোভিডের টিকা কিন্তু আমরা নিয়ে আসছি কেন? কারণ আমার নিরাপত্তা, রাষ্ট্রযন্ত্র তার নিরাপত্তার জন্য নাগরিককে সেভ করেছে, আমার কাছে এটাই মনে হয়। কিন্তু রোড ক্র্যাশে এটা তারা ভাবে না। যেহেতু দুর্ঘটনা হলেই এটা পরিবহন শ্রমিক বা মালিকদেরকে দায়ী বেশি করা হয়, আমাদেরও কিছু বক্তব্য হলো। আর শ্রমিক মালিকদের না, আপনি ব্যাখ্যা করেন না যে আসলে তারা দায়ী না। না, আমি দায়ী নেই কথা বলবো না, অবশ্যই দায়ী, কিন্তু বেশি দায়ী না, বেশি কম সেই প্রশ্নে আমি যাবো না। কিন্তু এক্ষেত্রে তো দেশের সর্বস্তরের পক্ষ থেকে ব্যবসাটা কি করে? আপনার সাথে একটু কথা বলি, শুনছি তো অনেকক্ষণ ধরে। ব্যবসাটা মালিকরা করে। আচ্ছা, তাহলে মালিক আসলো, আপনি শ্রমিক মাইনাস করেন, তো মালিকরা আবার তো শ্রমিক। ইন্টারেস্টিং কেস তো এখানে। আপনার মালিকরা শ্রমিক, আমি শেষ করি, মালিকরা শ্রমিক, অনেক শ্রমিক মালিক হইছে। আমি সেটাই বলি, পরিবহন শ্রমিক সংগঠনগুলোর যারা নেতা ম্যাক্সিমাম মালিক। আচ্ছা, শাহজাহান খান সাহেবের সাথে কে কে ছিল? শাহজাহান খান সাহেবের সাথে কে কে ছিল? আমরা ওই কথা বলবো না, এই জন্য আমি আপনাকে বলি, আমি শেষ করি না, আপনি উদাহরণ দেবেন না, আমি বলি আগে। আপনি আর বলেছেন, আমি শোনেন কথা, যে এই যে পরিবহন সেক্টর, আপনার কি মনে হয় যখন বিগত আওয়ামী লীগ সরকার, যারা পতিত সরকার, তারাই এটা কি করে আপনি জানেন না? যে যখন যারা ক্ষমতায় থাকে না তারা মাল কম পায়, যখন যারা বাইরে থাকে ক্ষমতায় থাকে তারা বেশি পায়। আপনার কি মনে হয় না গত 15 বছরে বিরোধী দলে যারা ছিল তারা পায় না? ভাই, আপনার এই কথা শুনে একদম ওপেনলি এইখানে আমি বলি এটা একটা কম্বাইন্ড চক্র। আমি বলি শেষ, আপনি বলতেই দেন না, আমাকে বলতে দেন। এটা হচ্ছে কম্বাইন্ড চক্র, এটা হচ্ছে একটা কম্বাইন্ড চক্র। যারা ক্ষমতায় থাকে তারা বেশি পায়, যারা ক্ষমতার বাইরে থাকে তো কম পায়। এই যে বাসগুলো, সেই বাসগুলোর সাইনবোর্ড চেঞ্জ হয়ে গেছে, ওর কাদের বাস ছিল, এখন যে বাজারে চলে এগুলা আওয়ামী লীগের লোকজনের বাস। না, শুধু সেটা না, ওগুলো রাতে বিএনপির বাস হয়ে গেল, আপনাদের বাস হয়ে গেল। বিএনপির বাস। শুনেন, আমি বলি বিএনপির আন্দোলনকে দমানোর জন্য এই পরিবহন সেক্টর যেভাবে কাজ করেছে, তারা এখানে ওপেনলি বলেছে যে আমরা সরকারকে টিকিয়ে রেখেছি, এখানে বলেছে ওপেন। এবং তখন শিমুল বিশ্বাস তখন কি করেছে? উনি নেতা ছিল না? কি শিমুল বিশ্বাস সাহেব কি নেতা ছিল না? পরিবহন সে নেতা তো তার কোনো ভয়েস দেখছি তখন? এই যখন আপনি বললেন এই যে পরিবহন সেক্টরের লোককে ব্যবহার করেছে, অবশ্যই ব্যবহার করেছে, তো শিমুল বিশ্বাসও তখন কথা বলে নাই। সম্পূর্ণ অনিয়মের বিপক্ষে ছিল, সম্পূর্ণ অনিয়মের বিপক্ষে ছিল। আমরা তো একটা ভয়েসও শুনি নাই আপনাদের পক্ষ থেকে। শুনেন ইলিয়াস ভাই, আপনি তো জানেন তখন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল বিএনপির আমলে, যখন এই পরিবহন সেক্টর নিয়ে রিপোর্ট করা হয়। আমি তিনি তখন মন্ত্রী, আমি নেতা, এখন উনি নেতা। পরিবহন সেক্টর থেকে তিনি দেদারসি নেতা, আওয়ামী লীগের আমলে শাহজাহান খান সাহেব, উনি কি ছিল? আগে বিএনপি ছিল, সেখান থেকে আওয়ামী লীগে আসলো। বিএনপি নমিনেশন চেয়েছিল, বিএনপির নমিনেশন চেয়েছিল, তারপরে আসলো আওয়ামী লীগে। এরপর হচ্ছে পরিবহন সেক্টরটা দেখেন, মশিউর রহমান রাঙা কি ছিল? জাতীয় পার্টির।
সব মিলে কিন্তু এই হ্যাঁ, সব মিলে করে। এটা আওয়ামী লীগ, বিএনপি মানে মিলেমিশে একাকার, যেখানে এটা মিলেমিশে খাওয়ার একটা বড় জায়গা। আপনি বলুন কমন ডায়লগ শিখছি। শুনেন, আপনি একজন সিনিয়র মানুষ, আর 23 বছর ধরে আমি সাংবাদিকতা করি। আমার রিপোর্টিং আমি এবং সবাইকে চিনি, হারে হারে চিনি। আপনি আপনার নাম এখন নাম বলি। আমি লেখাপড়া করি আসছি। হিরু সাহেব কোন দলের ছিল? এই যে মহাখালীর হিরু সাহেব বিএনপি করতো। তারপরে কোথায় গেল? আওয়ামী লীগ করলো। আসেন এবার না রাখেন। তার বিরুদ্ধে গত 15 বছর কি করেছে এই হিরু সাহেব? গত 15 বছর কি করেছে বলেন? তার বিরুদ্ধে ভাই এইসব কথা বলেন না। হিরু সাহেব গত 15 বছর কি করেছে? এই পরিবহন সেক্টরটা হচ্ছে সবাই মিলে ওদের স্বার্থে জনগণের জন্য থাকতে পারে, নিজেদের যখন যেটা আমাদের ওই লোকটা ক্ষমতায় বসাতে হবে, যারা আসলে এই সেক্টরটাকে ভালো করতে হবে। এই সেক্টরে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কখনো ভাঙে না, কখনো ভাঙে না। কোনো লোক এই সেক্টরের সিন্ডিকেট কখনো ভাঙে না, কখনো ভাঙে না। ভবিষ্যতে ভাঙবে সেই আশা সঙ্গে আপনি সম্পৃক্ত থাকতে পারেন, সবাই না, সবাই না, আপনি থাকতে পারেন। আপনি কিন্তু পার্সোনালি অ্যাটাক করছেন, আপনাকে কিন্তু আমি করি নাই। আমি কিন্তু পার্সোনালি, আপনি কত বছর ধরে এই পরিবহন সেক্টরে আছেন? 34 বছর। আপনার ভয়েস কি গত 15 বছর শুনেছি? দেখেন তো, দেখান তো। অবশ্যই ছিলাম। বলেন একটা, কবে ভয়েস তুলছেন? প্রতিবাদী ছিলাম। কবে প্রতিবাদী ছিলাম, আন্দোলনে ছিলাম। আপনি কোথায় প্রতিবাদ করেছেন? আপনি তো আগে ভাই আগে যা শুনেছি আপনার মুখে, আজকেও তাই বলছেন আপনি। আচ্ছা, আমরা ওই আওয়ামী লীগের আমলে যা শুনেছি এখন আজকেও কিন্তু সেই কথাই বলছেন, এবং আপনিও আজকে কিন্তু বন্দনা করতেছেন। নাম বলার আগে, পরিবহন সেক্টর নিয়ে কথা বলার আগে নেতার বন্দনা বলি, আপনার অবগতির জন্য বলি, নেতার বন্দনা আওয়ামী লীগের সময় এই আলোচনা দিয়ে কি টার্গেট করেছেন জানেন? আপনি আপনার রাজনৈতিক ফায়দা লোটার কারণে নেতার বন্দনা দিয়ে শুরু করেছেন। শুনেন আমার কথা। আমরা ইলিয়াস কাঞ্চনকে আমাদের আলোচনা শেষের দিকে একেবারে ইলিয়াস কাঞ্চন, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় কমিটি গঠন করতে দেখেছি। একটা কিছু হওয়ার পরে কমিটি গঠন হয়ে গেছে এবং সুপারিশমালাও কিংবা সুপারিশনামা তৈরি হতে আমরা দেখেছি, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ঠুটো জগন্নাথের অবস্থা দেখেছি। কারণটা কি? কারণটা তো হলো গিয়া যে কমিটি গঠন করা, এটা জানানো। তো ওইটা কমিটি যখন গঠন হয় তখন টেলিভিশন আসে, অমুক আসে, মিডিয়াগুলো আসে, এগুলো প্রচার করে। আর যখন এটাকে কার্যক্রম হয় না তখন তার কেউ গিয়ে দেখে না, তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না। যার জন্য কমিটি গঠন করাটা মানে হলো গিয়া দেশকে, দেশের জনগণকে, আমাদের সকলকে জানাচ্ছে যে তারা খুব কিছু করছে। হ্যাঁ, এইবারই মানে হয়ে যাবে, মানে কমিটি হয়েছে, এবার আশ্বস্ত হতে পারেন। কিন্তু আমরা কোনোদিনই কিন্তু আশ্বস্ত হই না কিন্তু এই কমিটিগুলোর জন্য। এবং কত রকমেরই তো কমিটি হয়েছে, কত রকমের কমিটি হয়েছে, আপনি জানেন বলে হয়তো আজকে এই কথাটা তুলছে। যে কারণের জন্য এই কমিটিগুলো হলো গিয়া করা হয় এর জন্য যে আপনাকে ঠান্ডা করার জন্য। এবং শুধু এই ব্যাপারে না, বাংলাদেশে দেখবেন যে যে কোনো বিষয়ে কিন্তু একটা কমিটি তৈরি হয়। যখনই সরকার বেজালে পড়ে তখনই কিন্তু একটা কমিটি করে দেয়। কিন্তু এই যে ভাই আমার হাসতে কমিটি করে এবং এটা এই কমিটি হওয়া মানে কি আপনি বুঝবেন যে তদন্ত কমিটি মানে কোনো কিছু ঘটলে একটা কমিটি করে দাও, ঘটনা শেষ। জি, আসলে এগুলো শেষ কথা। এই যে মৃত্যুগুলো, এই যে মানুষের যে আত্মার যে কষ্ট, সেটাও কি কারো এই যে আমরা যে দুর্ঘটনাটা দেখলাম, নিরপরাধ একটা পরিবারের প্রতিটা সদস্য মারা গেল, 6 জন, 4 জন এক পরিবার। মানে আপনার একটা দুর্ঘটনা চোখের সামনে দেখলাম যে কিভাবে মানুষগুলো একটা সেকেন্ড আগে বুঝতেও পারে নাই কোনো কারণ ছাড়া। এটাও কি কারণ মনে নাড়া দেয় না? না, নাড়া দেয় না, নাড়া দেয় না। কারণ জি, আমাদের আরেকটি ফোন, আমরা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমার শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। জি, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি মিস্টার ফরিদ বলছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি, বলুন ফরিদ সাহেব, আপনার প্রশ্নটি করুন। আমার সংক্ষেপে কিছু জাস্ট প্রস্তাবনা আছে আপনাদের কাছে। জি, বলুন। আমরা তো এখানে অনেকেই আছেন, অনেক কথা বলেন মাইক্রোফোনের সামনে। আমার ছোট ছোট কিছু প্রস্তাবনা আছে। নাম্বার 1, আমাদের দেশে যারা ড্রাইভিং করে, হ্যাঁ, জি বলুন। তারা ভালো ড্রাইভার, কিন্তু ভালো নিয়ম কানুন জানেন কিনা, এইটা আমার প্রথম প্রশ্ন।
জি, তারপর দ্বিতীয় নাম্বার, বিআরটির যে চেয়ারম্যান সাহেব আছে তিনি নিজে ব্যক্তিগতভাবে সৎ কিনা, বাস তিনি এই সম্বন্ধে ওয়াকিবহাল কিনা। নাম্বার 2। নাম্বার 3, যে যোগাযোগ মন্ত্রী যিনি থাকেন বা এই সংখ্যা টপ লেভেলে যিনি থাকেন, তার কোনো গাড়ির ব্যবসা থাকতে পারবে না। এমন লোককে বানাতে হবে তার কোনো গাড়ির ব্যবসা, তার গাড়ির ব্যবসা থাকলে তার স্বার্থ জড়িত, আর স্বার্থ জড়িত থাকলে সে শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনি বলছেন। জি, এমন কোন লোককে আপনারা বানান যে সত্যিকারের অর্থে পুলিশের গাড়ির ব্যবসা থাকতে পারবে না। আর আপনারা ওই বড় বড় নেতাদেরকে ডাকেন এই বিভিন্ন মিটিংয়ে যাবেন, যারা ভুক্তভোগী এই সমস্ত লোককে ডাকেন যারা তাদের কথা তাদের মতো করে সুন্দর করে সাজিয়ে বলতে পারবে। এনরা আপনি এখানে ঝগড়া করছে, এখানে ঝগড়া করার জায়গা না তো, এখানে সমাধানের জায়গা। আপনারা সমাধান করেন, ঝগড়া না করে। জি, আমরা দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু রনি, স্যারের কাছে যাব একটু। মানে যেহেতু উনি আমার শিক্ষক, আমি এক শিক্ষার্থী, আমার কিছু জানার জায়গা আছে, বোঝাশোনার জায়গা আছে, সেইখান থেকে একটু জিজ্ঞেস করছি যে এতগুলো বছর আমাদের এখন সারা পৃথিবী যেভাবে মানে এগিয়ে যাচ্ছে, আধুনিকায়নের দিকে ঝুঁকছে, তো আমরা কিন্তু এখনো বারবার একটা জায়গায় খুব মানে আড়ষ্ট হয়ে আটকে আছে, সেটা হচ্ছে মানে কাগজপত্র নথি তৈরি করা। ও কেন মানে একটা ড্রাইভার একবার চেকিং হয়েছে, ওখানে তার লাইসেন্সটা দেখাইছে, আবার এক জায়গায় চেকিং হয়েছে, আবার লাইসেন্স দেখাইছে। এই ড্রাইভারের কোনো বিগত দিনে কোনো ক্লেম আছে কিনা, তার ব্যাপারে কেস আছে কিনা, এগুলো কিন্তু আমরা কেউ জানছি না, এগুলো কিন্তু খোঁজও করছি না। তো আমরা দেখি যে আমাদের একটা স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে, সেটার একটা চিপসেটও আছে, ওইটার ব্যবহার আমি আজ পর্যন্ত দেখিনি, ওটা কিসের ব্যবহার, কোথায় ব্যবহার করা হয় জানি না। তো এরকম অটোমেশনের কোনো সিস্টেম আছে কিনা বা সুযোগ আছে কিনা, যেখানে আমরা বুঝতে পারবো যে এই যে ড্রাইভার যিনি বাস বা গাড়ি চালাচ্ছেন, তিনি একটা ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে আসছেন, যে ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা আশ্বস্ত হলাম যে সে ড্রাইভিংটা জানে, রাস্তার নিয়মকানুনগুলো জানে এবং মানে যাত্রীদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করার জন্য সে ক্যাপেবল, এটা সার্টিফাই তাকে করা হয়েছে। এবং ওই চিপসেটের মাধ্যমে হয়তো আমরা জানতে পারতাম যে যদি তার এরকম কোনো কার্ড থাকতো, আইডি কার্ডের মতো থাকতো, বা এরকম হচ্ছে লাইসেন্সের কার্ড, যদি স্মার্ট কার্ড থাকতো, এতদিন তো আমরা স্মার্ট বাংলাদেশ শুনেছি, তো এরকম কোনো পরিকল্পনা আপনি শুনেছেন কিনা, বা এরকম আসলে আদৌ করা সম্ভব কিনা বাংলাদেশের মতো একটা জায়গা? দেখেন অবশ্যই সম্ভব, এগুলো সাজেশন আমাদের দেওয়া আছে, লাইসেন্সের নাম্বার এইগুলো সাজেশন দেওয়া আছে। এবং যে নতুন যে আইনটি হয়েছে 18-তে কিন্তু আইনটা হয়েছে, আজকে কিন্তু 24, কিন্তু 6 বছর কিন্তু পার হয়ে গেছে, আইনটি কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। এইটিও আমরা কিন্তু বলেছি। তার কারণ হলো গিয়ে যে আইনটি বাস্তবায়ন করার জন্য যে টেকনোলজি দরকার, সেই টেকনোলজিও কিন্তু এই যে 6 বছরের মধ্যে হয় নাই। তার কারণ হলো গিয়ে যে আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটা যেটা, সেটা কিন্তু একটা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স হওয়ার কথা। এবং এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের মধ্যে তোমার গিয়ে দোষ সূচক, মানে সে যদি কোনো অকারেন্স করে তাহলে সেখানে তার পয়েন্ট কাটা যাবে, এবং এইভাবে 11টা পয়েন্ট কেটে গেলে তার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয়ে যাবে, বিদেশের মতোই। কিন্তু সেটাকে এখনো পর্যন্ত এটা কার্যকরী করার জন্য যে সিস্টেম দরকার সেটি কিন্তু এখান থেকে যাওয়ার আগে সবকিছু বলা, যাওয়ার আগে আমরা এটা চাইবো যাতে হচ্ছে আমাদের প্রত্যেকের একটা জায়গা আমরা একমত হতে পারি এবং একটা প্রস্তাবনার জায়গা আমাদের জায়গা থেকেও থাকে। এতক্ষণ যাবত আলোচনা করছি, এখান থেকে যদি আমরা কিছু একটা না নিয়ে যেতে পারি, বা আমরা যদি পলিসি মেকারদের কাছে এই কথাটা পৌঁছে দিতে না পারি বা ভয়েস রেজিস্টার না করতে পারি, তাহলে আমাদের মনে হবে এই আলোচনাটাই ব্যর্থ। তো স্যার সেই জন্য আপনার কাছে আমি একটু ডেফিনেটলি অটোমেশনের জায়গাটা রয়েছে। ফর ইনস্ট্যান্স কারো যদি এসএসসি সার্টিফিকেট থাকে, তার ধরে নেওয়া হয় যে সে ক্লাস 8 পাস করেছে। সো ব্যাপারটা এরকম যে কারো যেটা ড্রাইভিং লাইসেন্স থাকে, ধরে নিতে হবে যে সে একটা পরীক্ষা দিয়ে পাস করে আসছে। পরীক্ষা পদ্ধতিটা আমি তো ভালো করলাম কি দুর্বল না শক্ত সেটা ভিন্ন ইস্যু, বাট সে লাইসেন্স থাকলো। দেন হচ্ছে যে আমাদের প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্সে ইভেন গাড়িতে কিন্তু RFID ট্যাগ লাগানো আছে, প্রত্যেকটা গাড়িতে কিন্তু RFID ট্যাগ লাগানো রয়েছে। এই RFID ট্যাগের জন্য কিন্তু প্রত্যেকটা মালিক পে করেছে, বাট এটার কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার নাই। এবং এটা দিয়ে চাইলে কিন্তু আমরা স্পিড কোথায় আছে, কোন কোন জায়গায় সেই স্পিডিং করেছে কিনা সেটা ট্র্যাক করা যায়। পাশাপাশি একটা ব্যাপার হচ্ছে, আমি একটা কোম্পানিতে দেখেছি তাদের প্রায় 100-2 গাড়ি চলে পুরো বাংলাদেশে, কিন্তু তাদের কোনো আপনার হচ্ছে যে কোনো গাড়িরই কিন্তু একটা সিম্পল ক্র্যাশ নয়। কেন নাই? তাদের প্রত্যেকটা গাড়িতে VTS ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম লাগানো রয়েছে। তাদের মনিটরে দেখছে কয়েকজন সুপারভাইজার, কোনো গাড়ি যদি কোনো কারণে হার্ড একটু ব্রেকও করে, সাথে সাথে সে হেল্পারকে ফোন দিচ্ছে, সাথে যে বসে থাকে তাকে ফোন দিচ্ছে, তুমি কেন করলা, কেন স্পিডিং এ যাচ্ছে। এই যে মনিটরিং, লিন্ডে যে কোম্পানিটা আমি নাম বলেই দিল, আমি তারা কিন্তু এই কাজটা করছে। ফলে তার করা যায় না, শুধু করা যায় তা না, অলরেডি এটা
আছে, প্র্যাকটিস system করছে, প্রাইভেট কিছু কোম্পানি প্র্যাকটিস করছে, কারণ তারা জানে তাদের এই সমস্ত যদি সে ঠিক করতে না পারে বায়াররা কিন্তু তার থেকে অর্ডার নিবে না, ফলে এই প্রেশারটা কিন্তু আছে। তার মানে এটা আমরা করা যায় এবং করছেও। এটা করার জন্য আমরা কি করতে পারি স্যার আপনাদের মত? কিচ্ছু না, এটা হচ্ছে এটা আমি চাই কিনা যদি একটা কোম্পানি যদি এটা করতে পারে। আমি সবসময় একটা কথা বলি যে আমি চাই কিনা, দুর্ঘটনা রোধ করতে আমি চাই কিনা। আমি যদি চাই তাহলে ব্যবস্থা আছে, আপনার মনে আছে, আমি যদি না চাই তাহলে কোনো ব্যবস্থাই নাই। সার্জেন্ট কিন্তু একসময় বডি ক্যাম ছিল, আরো আজ থেকে 5-7 বছর আগে বডি ক্যাম ছিল, এটা কিন্তু নাই, এখন উঠে গিয়েছে। কেন? কারণ বডি ক্যামের অনেক ঝামেলা। অথচ বডি ক্যামটা যদি থাকতো, পুলিশের বিরুদ্ধে অনেকে অভিযোগ করে, আবার পুলিশের অভিযোগ রয়েছে। কেন? এটা কোনো প্রয়োজন নেই। যখনই পুলিশ কোনো প্রসিডিংসে যাবে, সে বডি ক্যামটা অন করে যদি সে কনভারসেশন করে, যিনি দোষী তারও কোনো ক্লেম থাকবে না, ক্লেম থাকলে সে কোর্টে যাবে, আদারওয়াইজ কিন্তু ডিলটা কিন্তু ফেয়ার ডিল হয়। এখানে কিন্তু আনফেয়ার ডিলের সুযোগটা হয়ে যায়। চালকেও সেটা অনেক সময় অ্যাড্রেস করে সুবিধা নেয়, পুলিশও সুবিধা নেয়, বাট চাইলে কিন্তু অলরেডি আমরা শুরু করেছি, আমরা কিন্তু কন্টিনিউ করি না। কেন? এটা কন্টিনিউটা চাইলে করা যায়, চাইলে আমরা বডি ক্যাম অন করুক। পুলিশ কমিশনার উনি নিজেই আমাকে বলছেন যে ভাই কি করব, আমি তো বডি ক্যাম আমি লাগাইছিলাম, কিন্তু আমি পারলাম না এটাকে রাখতে পারলাম না, আমার পুলিশ থেকেই আমাকে দুর্নীতির যে বিষয়। আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের আলোচনা শেষ করতে হবে। মোজাম্মেল হক চৌধুরী, সড়কে এক একটি দুর্ঘটনার পেছনে বহু পক্ষের গাফিলতি ও ব্যর্থতা দায়ী, কিন্তু জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কতটুকু? সড়কের এই আইনের শাসন ফিরিয়ে আনার উপায়টা কি? কিন্তু এই যে আইনের শাসনের কথা আপনি বললেন, আমরা একটা স্টাডি করে দেখলাম যে আমরা বহুপক্ষের দায় কিন্তু এখানে আছে, বলা হয়, রিপোর্টেও চলে আসে, কিন্তু মামলা হয় একমাত্র চালকের বিরুদ্ধে, যেটা আমাকে বিস্মিত করেছে। আমি প্রায় 400 মামলা ঘাটাঘাটি করে দেখলাম, মামলাটা একমাত্র চালকের বিরুদ্ধে হচ্ছে, যাকে সিটে পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি বহু জায়গাতে দুর্ঘটনায় পড়েছে, রাস্তায় একটা বড় গর্ত ছিল, এই কুয়াশার মধ্যে এটা দেখার সুযোগ ছিল না, বা এইরকম প্রাকৃতিক পরিবেশের কারণে হয়েছে। কিন্তু আমি রাস্তার ফেলিউর অনেক জায়গায়, রাস্তার ত্রুটি, এটা অডিট করার কোনো জায়গা নেই, কিন্তু আমরা দেখতে পাই বহু পক্ষের দোষ আছে, কিন্তু মামলা একমাত্র হচ্ছে চালকের বিরুদ্ধে। এবং চালকের বিরুদ্ধে মামলা অনেক সময় গিয়ে এটা আপোষ মীমাংসাও হয়ে যাচ্ছে, আবার চালকের বিরুদ্ধে মামলা হচ্ছে, সাক্ষী পাওয়া যাচ্ছে না। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ কোন জায়গায়? এখন যেটা তদন্ত যারা করছেন, এখানে পক্ষপাত দুষ্ট অনেক তদন্ত রিপোর্ট আমরা দেখতে পাই, এবং অধিকাংশ ক্ষেত্রেই চার্জশিটগুলো খুবই দুর্বল হয়, এবং বিচার প্রক্রিয়াতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 90 বা প্রায় এরকম মামলা বিচারক খালাস দিয়ে দেয়, আসামিকে খালাস দিয়ে দেয়। তাহলে এখানে আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ কোথায়? সবার আগে আজকে আমি বলবো, আমাদের যে জিনিসটা দরকার, আমরা বিগত সময়ে যে জায়গাগুলোতে ফেলিউর ছিলাম, এগুলো আমরা সামনে নিয়ে এখানে একটা কাঠামোগত সংস্কার প্রয়োজন, এবং কারিগরি জ্ঞান সমৃদ্ধ লোকজন পরিবহন মন্ত্রণালয় চালাবে এবং নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ন্ত্রণ করবে। এই জায়গাতে আমরা যতক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবো না, আমি মনে করি সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা কোনোভাবে সম্ভব না। জি, ধন্যবাদ। একদম ছোট্ট করে আমাদের আলোচনা একদম ছোট করে জিজ্ঞেস করছি যে, মানে ধরেন যখন কেউ গাড়ি মানে অ্যাক্সিডেন্টটা হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পর হচ্ছে যেই পরিবার মানে ভিকটিম, সে হচ্ছে মানে একদম হচ্ছে মামলাটা করে চালকের নামে, কিন্তু দেখা যায় যে অনেক সময় এই ভিকটিম যারা থাকে তারা কিন্তু হচ্ছে ওরকম সাপোর্ট পায় না, বা অনেকের ফিনান্সিয়াল এরকম মানে অবস্থা খুব ভালো থাকে না, যার কারণে সে ওইভাবে কিন্তু মামলাটা এগিয়ে নিয়ে যাবে কিভাবে, বা তাকে যে একটা আইনি পরামর্শ দিবে যে আমি শুধু চালক না, এই চালককে কে হচ্ছে লাইসেন্স দিচ্ছে তার নামে একটা মামলা করতে পারি, এবং হচ্ছে তথ্য অধিকার আইনেও কিন্তু তাকে আমি হচ্ছে কি আমি মানে ডাকাইতে পারি যে কেন তুমি ওকে মানে লাইসেন্সটা দিলা। এই প্রশ্নটা করার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার। আমার মনে হয় যে যাত্রী কল্যাণ সমিতি এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম। না, এটাও আছে, এটাও ছিল, এটা রাখে নাই, এটা আইনে আমাদের আমার জানা ইচ্ছা যে যাত্রী কল্যাণ সমিতি থেকে এটা নামটা ছিল দায়ী ব্যক্তিকে মামলায় আনতে হবে, দায়ী ব্যক্তি।
এটা যে অপরাধ করেছে তাকে এই যে পরিবর্তন এটা রাখা হয়েছে সড়ক পরিবহন আইনটা যে পরিবর্তন করা হচ্ছে এখান থেকে এটা উঠিয়ে দেওয়া হচ্ছে। এখন তো এই গভর্নমেন্ট চলছে আপনার প্রশ্ন মানে ফান্ডিং, মানে এই যে মামলা চালিয়ে নেওয়ার জন্য ভিকটিমের যে খরচ ও বলছে যে একসাথে মানে যে দোষটা করলো অন্য একটা কারণে দোষ, না, না, এই যাত্রী কল্যাণ সমিতি থেকেই তো এটা আমরা দেওয়ার কথা রাখতে ছিল, বলেছিলাম এটা কিন্তু ছিল। রাখে না। আচ্ছা কিন্তু কিন্তু কি এখন হচ্ছে অ্যাক্টিভ আছে? না না না, চলছে। ওই আইন যদি ওইভাবে করতে যায় তো বাস টাস তো বন্ধ করে দেয়। এখন শ্রমিকদের তো ব্যবহার করে মালিকরা যে তোমরা চালায় না। তো আরেকটা গেল ইলিয়াস ভাই যেটা বলছেন ওইটাই সত্যি, যে একটা দুর্ঘটনার জন্য যে ব্যক্তি দায়ী, যে ব্যক্তি তার দায়ী, বিরুদ্ধে যে একটা দায়ী, আইনগত ব্যবস্থা এবং নিতে হবে। কন্ট্রাক্টর দায়ী, যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার রাস্তা দায়ী, করছে, সে এবং দায়ী গাড়ির থাকতে যদি পারে। ফিটনেস না থাকে তো মালিক দায়ী। জি, আমার আলোচনা শেষ করবো, আমাদের একেবারে হাতে সময় নেই। জি, জনাব হুমায়ুন কবির খান, পরিবহন শ্রমিকদের নামে শত শত কোটি টাকা চাঁদা তোলা হয়, কিন্তু ওরা পায় না। সেই টাকা শ্রমিকদের পেছনে কিংবা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে ব্যয় না হয়ে সেটা নেতাদের পকেটে ভরা হয়, যেটার ভুরি ভুরি উদাহরণ আমরা দেখেছি। এমনকি করোনা মহামারীর সময় পর্যন্ত আমরা শ্রমিকদের আত্মনাদ এবং তাদের অসহায়ত্ব আমরা দেখেছি। শ্রমিকদের নামে এই অভিযোগ কোটি থেকে কোটি নতুন টাকা নেতৃত্বে উঠানো হয়। না, আমি যেটা আবার যেখানে প্রশ্ন, যে এই অভিযোগ থেকে নতুন নেতৃত্ব মুক্ত কি হবে? ইনশাল্লাহ হবে। আমরা 5 তারিখের পর থেকে স্টেট বলে দিচ্ছি কোথাও কোনো মালিক বা শ্রমিকদের নামে কোনো চাঁদাবাজি হবে না, 1 নম্বর। 2 নম্বরে তার আগে যেটা নেতৃত্বে ছিল, মূল নেতৃত্বে ছিল, উর্সি ঘটনায় জবাবটা তারা দিবে। জি, এ জবাব আমরা দিব না। জি, আমাদের তবে আমরা সর্বশেষ আমার বক্তব্য হলো, যেহেতু দুর্ঘটনার কারণে শ্রমিক এবং শ্রমিক নেতাদেরকে দায়ী করা হয় বেশি, আসুন না আমরা সকলে মিলে জি এটাকে বন্ধ বা ধন্যবাদ। প্রতিরোধের আপনার ব্যবস্থা আমরা এগিয়ে আসি। আপনার আহ্বান, আচ্ছা, এই হারুন আহ্বান ভাইরে যেন কিন্তু আপনার খুব কম বাস্তবায়ন সময় হয়, দিতে। না সেটা হারুন ভাইরে কিন্তু কম সময় শেষ করে আমরা 12টা বেজে 1টা বেজে গেছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। কথার সাথে একমত যে আপনার যে পক্ষ দেয় সবাইকে আসলে এর আওতায় আনতে হবে। জি, ধন্যবাদ। ঠিক না এটা। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।